আসসালামু আলাইকুম। শিক্ষাঙ্গনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ফিজিক্স ক্লাসে সবাই দ্রুত জয়েন করে ফেলো। আমার প্রথম লাইভটা আসলে কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণে আমি ডিলিট করে দিয়েছি, এখন আবার নতুন করে শুরু করলাম। তো সবাই আমরা দ্রুত জয়েন করে ফেলি। আর আমাকে সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু জানাও। সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে জানাও। আমরা এখনই ক্লাস শুরু করব। আমাদের ভেক্টরের আজকে একদম সর্বশেষ যে বেসিক টপিকটা সেটা হচ্ছে বৃষ্টি ও ছাতা। তো ছাতা ও বৃষ্টি সংক্রান্ত ম্যাথ দিয়ে আমরা আমাদের আজকের ভেক্টর ক্লাসের মাধ্যমে কিন্তু ভেক্টরের বেসিক আলোচনা শেষ করব। ঠিক আছে? যদিও বেসিক ক্লাস শেষ হয়ে গেলেও আমাদের আসলে ভেক্টরটা তাও আমাদের কিছুটা থেকে যাবে। কীরকম থেকে যাবে, যেমন মনে করো ভেক্টরের উপর কিন্তু এমসিকিউ ক্লাস করাবো আমি। ভেক্টরের উপর এমসিকিউ ক্লাস হবে এবং ভেক্টরের উপর আমাদের আরও কিছু সিকিউ ক্লাস হবে। তবে ওই ক্লাসগুলো হবে এরকম, ওই ক্লাসগুলো হয়তো আমি চেষ্টা করব তোমাদেরকে রেকর্ডেড ক্লাস দিয়ে দেওয়ার। ঠিক আছে? ওই ক্লাসটা আমি চেষ্টা করব তোমাদেরকে একটু রেকর্ডেড ক্লাস দিয়ে দেওয়ার, যাতে করে আমি আমার মতো করে আমার মতো ফ্রি সময়ে যাতে আমি ক্লাসগুলো রেকর্ড করে ইউটিউবে আপলোড করে দিব, সেখান থেকে তোমরা দেখে নিবা। ঠিক আছে? আসলে প্রত্যেকটা অধ্যায়ের সিকিউ এবং এমসিকিউ যদি আমি লাইভ ক্লাস সহ যদি করাতে যাই, তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে, সেই ক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগবে। এই মুহূর্তে আসলে এতটা বেশি সময় আসলে দিতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি মার্জিয়া চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা সবাই তাহলে আমাদের আজকের ক্লাসটা শুরু করছি। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে ছাতা ও বৃষ্টি সংক্রান্ত টপিক। তো তোমরা দেখতে পাচ্ছ, সবাই স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু ছাতা ও বৃষ্টি সংক্রান্ত টপিকে আমি তোমাদেরকে টোটাল 4টা সিকিউ করাবো আজকের ক্লাসে। ঠিক আছে? 4টা সিকিউ করাবো। এই 4টা সিকিউ হচ্ছে ছাতা এবং বৃষ্টি সংক্রান্ত। ঠিক আছে? তো ছাতা এবং বৃষ্টি সংক্রান্ত টপিকগুলো আসলে আমাদের একদম হুবহু নদী নৌকার মতোই, একটু সহজ। নদী নৌকার তুলনায় এই অঙ্কগুলো আরও সহজ। কীরকম সহজ খেয়াল করো। নদী নৌকার অঙ্ক যখন আমরা করেছি, নদী এবং নৌকার অঙ্ক যখন করেছি, তখন আলফার মান ফিক্সড ছিল না, তাই না? কখনো 90 ডিগ্রি, তখনও 90 থেকে বড়, এরকম ছিল আলফার মান, মানে যে কোণে রওনা দেয়। বা ছাতা বৃষ্টির অঙ্কে আলফার মান ফিক্সড। ছাতা বৃষ্টির অঙ্কে আজকে আমরা যে কনসেপ্ট পড়ব ছাতা ও বৃষ্টি সংক্রান্ত, তো আমি যদি একটু লিখে দেখাই তোমাদেরকে, ছাতা ও বৃষ্টি সংক্রান্ত ম্যাথে কিন্তু আমাদের আলফা ফিক্সড। সেটা কত? 90 ডিগ্রি। তাহলে একটা জিনিস আমাদের জন্য সুবিধা হয়ে গেল, ছাতা ও বৃষ্টির অঙ্কে আমাদের আলফাটা কি থাকবে? 90 ডিগ্রি থাকবে। তো আমি আস্তে আস্তে শুরু করি, লিখি। হ্যাঁ, দেখো 4টা সিকিউ করাবো। 4টা সিকিউ করতে যতক্ষণ সময় লাগে। ওকে, আচ্ছা। তাহলে ছাতা ও বৃষ্টি, ছাতা ও বৃষ্টি। তো ছাতা ও বৃষ্টি সংক্রান্ত আলোচনা, হ্যাঁ, সংক্রান্ত ম্যাথ। তো এটা আসলে বেসিক বোঝার কিছু নাই, আমরা ম্যাথ করতে করতে এটার বেসিক আসলে বুঝে যাব। ওকে, তো একটা কথা মনে রাখবা, ছাতা ও বৃষ্টির অঙ্কটা হচ্ছে আমাদের এরকম। মনে করো বৃষ্টি সবসময় কীভাবে পড়ে? উলম্বভাবে পড়ে। বৃষ্টি সবসময় আমাদের উলম্বভাবে পড়ে। তো এই হচ্ছে আমাদের বৃষ্টি, উলম্বভাবে পড়ে বৃষ্টিটা। আর গাড়ি বা কোনো কিছু যদি চলাচল করে, বা আমরা মানুষ যদি হাঁটি, বা আমরা যদি সাইকেল যদি চালাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা সবসময় কী করি? আমরা সবসময় অনুভূমিক বরাবর হাঁটি। ঠিক আছে? তাহলে এই যে অনুভূমিক বরাবর যে বেগ, সেটাকে আমরা আসলে বলবো ভি, বা সেটাকে আমরা বলবো আসলে চালকের বেগ। মানে যদি হাঁটে তাহলে যে হাঁটছে তার বেগ, যদি কেউ সাইকেল চালায় তাহলে সাইকেল আরোহীর বেগ, যদি কেউ গাড়ি চালায় তাহলে গাড়ির বেগ। তার মানে এটা হচ্ছে চালকের বেগ। ঠিক আছে? এবং এই চালকের বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করব, ভি ভেক্টর, যেহেতু বেগ একটা ভেক্টর রাশি। আর বৃষ্টি কিভাবে পড়ে? বৃষ্টি পড়ে একদম উলম্বভাবে পড়ে। এই যে উলম্বভাবে পড়ছে, এটা হচ্ছে আমাদের বৃষ্টির বেগ। বৃষ্টির বেগ,
যেটাকে আমরা বলবো ইউ ভেক্টর। হ্যাঁ, মানে চিত্রটা যদি মুখস্থ করে ফেলো আসলে আমাদের বেসিকত বুঝতেও হয় না এই ম্যাথটাতে। তাহলে খেয়াল করো, চালকের বেগ হচ্ছে আমাদের ভি ভেক্টর এবং বৃষ্টির বেগটা হচ্ছে আমাদের ইউ ভেক্টর। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ভাইয়া? 90 ডিগ্রি, বোঝাই যাচ্ছে। তাহলে আলফা মান এখানে সবসময় কী হবে? 90 ডিগ্রি হবে। আচ্ছা, তো আমরা কি করব? আমরা যখন হাঁটতে শুরু করি বৃষ্টি কিন্তু আর আমাদের গায়ে একদম উলম্বভাবে পড়ে না একদম। তোমরা জানো না যে আমরা যখন ছাতা নিয়ে যখন হাঁটি আমরা ছাতাটাকে কি করি বলো তো? ছাতাটাকে কি তুমি একদম এইভাবে ধরো, মানে এইভাবে ধরো? মোটেও না, ছাতাটাকে কিন্তু এইভাবে ধরো না। ছাতাটাকে কিভাবে ধরা হয়? ছাতাটাকে ধরা হয় এইরকমভাবে, একটু ইনক্লাইন্ড, একটু অ্যাঙ্গেল করে ধরা হয়, তাই না? তাহলে কেন আমরা অ্যাঙ্গেল করি ছাতাটা ধরি? কারণ নর্মালি আমি যদি দাঁড়িয়ে থাকি, তুমি যদি দাঁড়িয়ে থাকি শান্ত বাতাসে, মানে কোনো বাতাস নাই, তাহলে বৃষ্টি একদম উলম্বভাবে আমার মাথায় পড়বে, মানে একদম সোজাসুজিভাবে আমার মাথায় পড়বে। বাট যদি বাতাস থাকে, দক্ষিণা বাতাস বা মৌসুমি বায়ু যদি থাকে, বা আমরা যদি হাঁটতে থাকি বা দৌড়াতে থাকি বা কোনো একটা গাড়ির মধ্যে থাকি, তাহলে সেই ক্ষেত্রে বৃষ্টিটা কীভাবে পড়ে? একটু অ্যাঙ্গেল করে আমাদের গায়ে পড়ে। বা আমরা অনেক সময় গাড়ি চালালে আমরা দেখি যে আমরা যদি গাড়িতে যদি বসি তাহলে দেখি যে গাড়ির কাঁচ ভিজে যাচ্ছে। যদি বৃষ্টিটা যদি উলম্বভাবেই যদি পড়তো তাহলে কিন্তু গাড়ির কাঁচ ভিজতো না। কারণ দেখো তো, এটা একটা গাড়ি, যদি বৃষ্টিটা গাড়িটা চলন্ত অবস্থায়ও যদি উলম্বভাবেই পড়তো তাহলে বৃষ্টিটা এইভাবেই পড়তো, মানে গাড়ির ছাদ ভেজতো, কাঁচ ভেজতো না। বাট বৃষ্টিটা কীভাবে পড়ে? এইভাবে পড়ে না, পড়ে গাড়ির কাঁচটাকে ভিজিয়ে দিচ্ছে না। তাহলে খেয়াল করো, গাড়ি চলছে এইভাবে আর বৃষ্টি নর্মালি পড়ে উলম্বভাবে, তাহলে এই যে কাঁচ, এই যে ইনক্লাইন্ডভাবে, তাহলে সেটা কি উলম্বের সাথে একটা কোণ তৈরি করে পড়ছে না? বা আমরা যদি বলি অনুভূমিকের সাথে একটা কোণ তৈরি করে, তাহলে বৃষ্টিটা পড়ছে না? এটাই হচ্ছে ছাতা বৃষ্টির অঙ্কের কনসেপ্ট। মানে কোনো একটা চলন্ত কিছু, যখন কোনো একটা চলন্ত বস্তুর উপর যখন বৃষ্টি পড়ে বা বৃষ্টির সাথে যখন বাতাস কাজ করে, তখন কিন্তু বৃষ্টিটা 90 ডিগ্রি কোণে পড়ে না, তখন কিন্তু বৃষ্টিটা একদম লম্বালম্বিভাবে আমাদের উপর পড়ে না। বৃষ্টিটা তখন একটু কোণা করে আমাদের উপর পড়ে, একটু অ্যাঙ্গেল তৈরি করে, একটু থিটার মান বের করে আমাদের উপর পড়ে। তাহলে এটাই হচ্ছে আমাদের ছাতা বৃষ্টির অঙ্কের মূল কনসেপ্ট, ঠিক আছে? আচ্ছা, এখন ছাতা বৃষ্টির অঙ্কে আমরা সবসময় কি করব? আরেকটা জিনিস মাথায় রাখবা, নদী নৌকার অঙ্কে আমরা সবসময় স্রোতের বেগের সাথে কোনটাকে আমরা কি বলেছি? আলফা বা থিটা। স্রোতের বেগের সাথে লব্ধির মানটাকে আমরা কি বলেছি? থিটা। মানে নদীর অঙ্কে এটা যদি লব্ধি হতো, তাহলে এটাকে আমরা বলতাম থিটা। বাট ছাতা বৃষ্টির অঙ্কনতে আমরা কোনটা ধরবো? উল্টো, আমরা ধরবো উলম্বের সাথে কোনটাকে আমরা ধরবো? থিটা। তাহলে ছাতা বৃষ্টির অঙ্কে আমরা উলম্বের সাথে যে কোণ সেটাকে আমরা ধরবো কি? থিটা। উলম্বের সাথে কোণ মানে কি? উলম্বের সাথে কোণ মানে হচ্ছে বৃষ্টিটা আমার কোন দিক বরাবর পড়ছে? বৃষ্টি আমার পড়ছে এই দিক বরাবর। মানে আমি যখন এই দিক বরাবর যখন হাঁটছি, আমি যখন ভি বেগে যখন হাঁটছি বা দৌড়াচ্ছি বা সাইকেল চালাচ্ছি, তখন বৃষ্টিটা এই যে ইউ ভেক্টর সেটা মাথার উপর একদম লম্বভাবে না পড়ে সেটা লব্ধি আকারে পড়ছে। তাহলে লব্ধি আকারে যদি পড়ে, এই লব্ধির মানটাকে আমরা কি বলবো? ডাব্লিউ ভেক্টর বলবো। তাহলে ইউ এবং ভি এর যে লব্ধি সেটা কি? ডব্লিউ ভেক্টর। এবং এই ডব্লিউ ভেক্টরটা আমাদের মাথায় কিভাবে পড়বে? উলম্বের সাথে থিটা কোণে পড়বে। তাহলে এই বাংলা কথাটা আমি আগে একটু লিখি। হ্যাঁ, একটু লিখি, তাহলে লেখো, ধরি চালকের বেগ ভি ভেক্টর ধনাত্মক এক্স অক্ষ বরাবর, ধনাত্মক এক্স অক্ষ বরাবর। এটা হচ্ছে ধনাত্মক এক্স, এটা হচ্ছে ধনাত্মক এক্স, এটা কি ঋণাত্মক এক্স, নেগেটিভ এক্স, এটা কি পজিটিভ ওয়াই অক্ষ, আর নিচেরটা কি? নেগেটিভ ওয়াই অক্ষ, ঠিক আছে? ধনাত্মক এক্স অক্ষ বরাবর এবং শান্ত পরিবেশে বা শান্ত অবস্থায় বৃষ্টির বেগ, মানে যখন মানুষটাও দাঁড়িয়ে থাকবে বা গাড়িটা দাঁড়িয়ে থাকবে বা বস্তুটা দাঁড়িয়ে থাকবে এবং বস্তুটা মনে করো এখানে দাঁড়িয়ে আছে, তাহলে বৃষ্টিটা সেক্ষেত্রে কীভাবে পড়বে? একদম উলম্বভাবে পড়বে, একদম লম্বালম্বিভাবে পড়বে, ওয়াই অক্ষ বরাবর পড়বে। এবং শান্ত অবস্থায় বৃষ্টির বেগ আমাদের হচ্ছে কোন বরাবর? ওয়াই অক্ষ বরাবর পড়ছে, তাই না? তাহলে ওয়াই অক্ষ বরাবর বৃষ্টির বেগ ওয়াই অক্ষ বরাবর কাজ করবে, ঠিক আছে? ওয়াই অক্ষ বরাবর কাজ করবে। তাহলে সুতরাং আমরা তাহলে বলতে পারি শান্ত অবস্থায় বৃষ্টির বেগটা কি? ইউ ভেক্টর। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ইউ ভেক্টর এবং ভি ভেক্টর, মানে বৃষ্টির বেগ এবং চালকের বেগের মধ্যবর্তী কোণ সব সময় কত হবে? 90 ডিগ্রি। মধ্যবর্তী কোণ এটা সব সময়, এটা মধ্যবর্তী কোণ কোনটা? আমি যে একটু অন্য কালি দিয়ে দেখাই, এইটা, এই যে এইটা ইউ ভেক্টর এবং ভি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু কী হবে? অলওয়েজ 90 ডিগ্রি হবে। তাহলে মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু কত হবে? 90 ডিগ্রি, ঠিক আছে? এবং মনে রাখবো
তাহলে যদি 90 ডিগ্রি হয় তাহলে সুতরাং সেই ক্ষেত্রে আমাদের লব্ধিটা কত আসবে? সেই ক্ষেত্রে আমাদের লব্ধিটা আসবে ডব্লিউ ভেক্টর মডুলাস লব্ধি ভেক্টরের মান, তাহলে লব্ধির মান। আচ্ছা আমরা তাহলে এইভাবে লিখি, সেই ক্ষেত্রে লব্ধি বেগ আমাদের আসবে ডব্লিউ ভেক্টর ইকুয়াল টু আমাদের আসবে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর। বাট এখানে একটু ঝামেলা আছে, ঠিক আছে? ম্যাথটা আমরা কীভাবে করবো সেটা একটু আমি তোমাদেরকে একটু বলে দিই। এটা প্লাস ভি ভেক্টর হবে না। ম্যাথটা করার সময় আমরা কি করব, মনে করো এই যে আমাদের ডব্লিউ ভেক্টরটা এটা একদম এইভাবে, এই যে দেখো ডব্লিউ ভেক্টরটা কীভাবে পড়ছে, ডব্লিউ ভেক্টরটা আমাদের পড়ছে ঠিক এইভাবে। তাহলে এইভাবে যদি পড়ে তাহলে এই ভেক্টরটাকে আমি নিচের দিকে বাড়িয়ে দিই, তার মানে আমার ডব্লিউ ভেক্টরটা কোন দিকে আসছে? এই দিকে আসছে। তাহলে এইটা যদি এখন লব্ধি চিন্তা করো, মানে লব্ধি যদি তুমি চিন্তা করো, মনে করো এইটা আমাদের কালোই থাকলো, এটা আমাদের কালোই থাকলো, আর ওটাকে সবুজ করে দিলাম। তাহলে তুমি লব্ধিটাকে তুমি যদি চিন্তা করো যে আমাদের সবুজ যে কালিটা সেটা হচ্ছে লব্ধি, তাহলে এই লব্ধিটা কার কার মধ্যবর্তী কোণ বলো তো? এই লব্ধিটা হচ্ছে আমাদের এই দিক থেকে আমি যদি চিন্তা করি, এই লব্ধিটা কিন্তু আমাদের এই যে ওয়াইয়ের যে নেগেটিভ অংশ এইটা এবং এক্সের যে নেগেটিভ অংশ এইটা, এদের দুইজনের লব্ধি, ঠিক আছে? তাহলে দেখো ডব্লিউ ভেক্টর উপরের যে ডব্লিউ ভেক্টরটা এটা কাদের কাদের লব্ধি ছিল? এটা ছিল পজিটিভ ওয়াই এবং পজিটিভ এক্স, এই দুইটা অক্ষের লব্ধি ছিল। বাট নিচের যে ডব্লিউটা তোমরা দেখতে পাচ্ছ, এই ডব্লিউটা কাদের কাদের লব্ধি? নেগেটিভ এক্স এবং নেগেটিভ ওয়াইয়ের লব্ধি, ঠিক আছে? এখন আসো এদের তাহলে একটা নামকরণ করি। খেয়াল করে দেখো ইউ ভেক্টর, বৃষ্টির বেগ নিচের দিকেই পড়ছে, তাহলে নেগেটিভ ওয়াই বরাবরও বৃষ্টির বেগটাকে আমরা আসলে কি বলবো? এটাকে আমরা ইউ ভেক্টরই বলবো, নেগেটিভ বরাবর। কিন্তু মাইনাস এক্স বরাবর চালকের বেগটাকে কি আমরা ভি ভেক্টর বলবো? ভি ভেক্টর হচ্ছে আমাদের এই দিকে, তাহলে মাইনাস এক্স বরাবর ভেক্টরটাকে আমরা কি বলবো? মাইনাস ভি ভেক্টর বলবো। কারণ কি আমরা জানি ভেক্টর কি হয়, দিক বদলালে ভেক্টরের সাইন চেঞ্জ হয়ে যায়। পজিটিভ এক্সের দিকে চালকের বেগকে তুমি যদি ভি ভেক্টর বলো, নেগেটিভ এক্স অক্ষের দিকে চালকের বেগটাকে তুমি মাইনাস ভি ভেক্টর বলবা। তাহলে মাইনাস ওয়াইয়ের দিকটাকে, বৃষ্টির বেগ যেহেতু নিচের দিকেই পড়ছিল, দেখো বৃষ্টির বেগের দিক কিন্তু চেঞ্জ হয় নাই, এই যে নিচের দিক, এইটাও দেখো নিচের দিক কিন্তু সেম আছে, তার মানে কি এটা ইউ ভেক্টর। বাট চালকের বেগ দেখো এই দিক ডান দিকে হচ্ছে ভি ভেক্টর, তাহলে বাম দিকে যদি শিফট করো সেটা কি হয়ে যাবে? মাইনাস ভি ভেক্টর হয়ে যাবে। তাহলে এখন আমরা তাহলে দেখতে পাচ্ছি লব্ধি বেগ ডব্লিউ এটা আসলে কার কার মধ্যবর্তী? এটা কার কার লব্ধি? এটা হচ্ছে ইউ ভেক্টর এবং মাইনাস ভি ভেক্টরের লব্ধি। তো এই ধরনের অঙ্ক যখন আসবে চিত্র সবসময় এইটাই হবে, চিত্রটা সবসময় এরকম আসবে। মানে আমি এখন যে চিত্রটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এইভাবে চিত্রটা আঁকতে হবে, ঠিক আছে? এইভাবে আমাদেরকে চিত্রটা এঁকে নিতে হবে যে কোনো ম্যাথের জন্য। তাহলে খেয়াল করে দেখো চালকের বেগ হচ্ছে ভি ভেক্টর, যেটার নেগেটিভ মান নিতে হবে, মানে মাইনাস ভি ভেক্টর নিতে হবে। কিন্তু খেয়াল করো ভেক্টরের কিন্তু মান কখনো নেগেটিভ হয় না। কেন বলো তো? কারণ তুমি যদি মাইনাস ভি ভেক্টরকে যদি মডুলাস করো তাহলে কিন্তু আদতে তোমার পজিটিভ মানই আসবে। কথা কি বোঝা গেছে? মানে ভেক্টরের মান কখনো নেগেটিভ হয় না। ভেক্টরের দিক উল্টো বোঝাতে আমরা নেগেটিভ সাইন ইউজ করি, মাইনাস ইউজ করি, ঠিক আছে? ভেক্টরের মান কিন্তু কখনোই আমাদের নেগেটিভ হয় না। ভেক্টরের দিক উল্টো দিক বোঝাতে বা বিপরীত ভেক্টর বোঝাতে আমরা নেগেটিভ চিহ্নটা ব্যবহার করে থাকি, ঠিক আছে? তাহলে ডাব্লিউ ভেক্টর বা বৃষ্টির যে লব্ধি বেগ, মানে যে বেগে বৃষ্টি আসলে তোমার উপর এসে পড়বে, লব্ধি বেগ মানে কি? যে বেগে বৃষ্টিটা এসে পড়বে, মানে তোমার কাছে মনে হবে যে বেগে পড়ছে, সেই ডব্লিউ ভেক্টরটা আসলে কি? ইউ ভেক্টর এবং মাইনাস ভি ভেক্টরের লব্ধি। এবং খেয়াল করে দেখো উলম্বের সাথে কোনটাকে আমরা কি বলছি? থিটা। তাহলে উপরের অংশটার জন্য মানে পজিটিভ এক্স এবং পজিটিভ ওয়াইয়ের জন্য আমাদের থিটা যদি হয় এটা, তাহলে নেগেটিভ এক্স এবং নেগেটিভ ওয়াইয়ের জন্য আমাদের থিটা কোনটা হবে? বিপ্রতীপ কোণ। তাহলে এই কোণের বিপ্রতীপ কোণ কি? এইটা। তাহলে খেয়াল করে দেখো কেন এটা হলো, কারণ আগের অংশেও দেখো ডব্লিউ ভেক্টর, এই যে ডব্লিউ ভেক্টর এবং ইউ ভেক্টরের মধ্যবর্তী কোণ ছিল থিটা, তাহলে এখানেও কিন্তু আমাদের ডব্লিউ ভেক্টর এবং ইউ ভেক্টরের মধ্যবর্তী কোণই থিটা হবে। এখন এই দুইটা পরস্পর কি কোণ? বিপ্রতীপ কোণ। তাহলে আমরা কিন্তু সবসময় থিটা কাকে ধরছি? উলম্বের সাথে, মানে ওয়াই অক্ষের সাথে যে কোণ সেটাকে আমরা থিটা ধরছি, ঠিক আছে? সবসময় আমরা ওয়াই অক্ষের সাথে যে কোণ সেটাকে আমরা থিটা ধরছি। তো আশা করি এতটুক পর্যন্ত কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো। এখন এতটুক যদি কনসেপ্ট যদি বুঝতে পারো তাহলে এখন দেখো তো, তাহলে ডব্লিউ ভেক্টরটা আসলে কি ভেক্টর বলো তো? ডব্লিউ ভেক্টর যে লব্ধি সেটা আসলে কি? ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর না? ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর।
তাহলে আমরা এখানে আসলে কি লিখব, আমরা লিখব লব্ধি বেগ ডব্লিউ ইকুয়াল টু ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর। কিন্তু মাইনাসের কোনো সূত্র আমরা জানি না, আমরা পড়ি নাই, কারণ ভেক্টরের যোগ সূত্র আছে, ভেক্টরের বিয়োগ সূত্র নাই। তো বিয়োগ সূত্র না থাকলে কি করতে হবে, এই জিনিসটাকে আমাদেরকে যোগ সূত্রে রূপান্তর করতে হবে। কিভাবে যোগ সূত্রে রূপান্তর করব, ইউ ভেক্টর প্লাস মাইনাস ভি ভেক্টর যদি লিখে ফেলো, তাহলে দেখো তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে না। তাহলে আমরা পেয়ে গেলাম লব্ধি বেগ ডব্লিউ ভেক্টর, এটা হচ্ছে ইউ ভেক্টর এবং মাইনাস ভি ভেক্টরের যোগফলের সমান। ঠিক আছে, ইউ ভেক্টর এবং মাইনাস ভি ভেক্টরের যোগফলের সমান, এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর। তাহলে এই লব্ধির মান তাহলে কি আসবে, সুতরাং লব্ধির মান কত আসবে তাহলে বলো, লব্ধির মান আমাদের আসবে ডব্লিউ ভেক্টর মডুলাস ইকুয়াল টু ডব্লিউ হয়ে যাবে। আর একটা কথা বলো তো, ইউ ভেক্টরের মান ভি ভেক্টরের মান মাইনাস ভি ভেক্টরের মান, হ্যাঁ, ইউ ভেক্টরকে যদি মডুলাস করো তাহলে কি আসবে, ইউ। এটা দেখো, ইউ ভেক্টরকে যদি মডুলাস করো তাহলে কত আসবে, ইউ। আবার মাইনাস ভি ভেক্টরকে যদি মডুলাস করো তাহলে কি হয়ে যাবে, ভি হয়ে যাবে না। তাহলে লব্ধির মান কত আসবে, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা, এবং এই আলফার মানটা কত, 90 ডিগ্রি। ঠিক আছে, এই আলফার মান কত, 90 ডিগ্রি। তাহলে সমান দিলে আমরা লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ 90 ডিগ্রি। কজ 90 মান কত, 0। তাহলে কজ 90 মান 0 হলে এই পুরো টার্মটা কিন্তু 0 হয়ে যাবে, অর্থাৎ ইউ ডব্লিউ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এইটা হচ্ছে ছাতা বৃষ্টির অঙ্কের লব্ধি নির্ণয়ের সূত্র। ছাতা বৃষ্টির অঙ্কের লব্ধি নির্ণয়ের সূত্র, লব্ধির মান নির্ণয়ের সূত্র অলওয়েজ ফিক্সড, ইউ ডাব্লিউ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, যেখানে ইউ হচ্ছে বৃষ্টির বেগ আর ভি হচ্ছে কি চালকের বেগ, চালকের বেগ হচ্ছে ভি। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত কনসেপ্ট তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা, আমি পুরো জিনিসটাকে ছোট করে দেখাচ্ছি, আমাকে একটু জানাও, কমেন্টে জানাও যে এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, আমরা এই চিত্রটা যদি মুখস্থ রাখতে পারো, কনসেপ্টটা যদি মুখস্থ রাখতে পারো, তাহলে যে কোনো অঙ্ক তুমি মুখস্থ করে দিয়ে আসতে পারবা। মানে ছাতা বৃষ্টি অঙ্ক করার জন্য আমাদেরকে যে বেসিক খুব ভালো বুঝতে হয়, ব্যাপারটা এরকম না। বেসিক ভালো না বুঝো, তুমি অনেকবার প্র্যাকটিস করতে করতে, মানে 3 বা 4 বার 3-4টা ম্যাথ যদি প্র্যাকটিস করো, তাহলে তুমি যে কোনো ছাতা বৃষ্টির অঙ্ক পরীক্ষায় আনসার করে দিয়ে আসতে পারবা। ঠিক আছে, ওকে। তো আচ্ছা ঠিক আছে, তোফা বলছো বুঝেছি, ঠিক আছে, তোফা মানে হচ্ছে ফারিহা। ওকে, তাহলে ফারিয়া বলছো বুঝেছি, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদের উপস্থিতি কিন্তু খুবই হতাশাজনক। ওকে, মানে শুরুর দিকে ধাক্কা কেউ সামলাতে পারতেছো না নাকি, খুব কঠিন লাগছে। তো শুরুর দিকে একটু কঠিন লাগবেই, কারণ এটা একটা নতুন একটা কনসেপ্ট, এই জন্য একটু কঠিন লাগতে পারে। বাট চিত্রটা একবার যদি মাথায় ঢুকে যায়, এর থেকে সহজ কনসেপ্ট কিছু নাই। ওকে, মানে আমি সবসময় যেটা চেষ্টা করি, আমি সবসময় আসলে আমাদের উদ্দেশ্য থাকে যে বেসিক তো পড়াচ্ছি ভালো কথা, কিন্তু বেসিকের সাথে সাথে এমনভাবে বেসিকটা পড়াতে আমি চেষ্টা করি যাতে করে উদ্দীপক ধরতে পারো। কারণ দিন শেষে আমাদের সবাইকে কি এইচএসসি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে হবে। খুব ভালো বেসিক পড়লা কিন্তু উদ্দীপক ধরতে পারলা না, তাহলে কিন্তু ওই বেসিকের দাম নাই। ওকে, বেসিক প্লাস প্র্যাকটিস প্লাস মুখস্থ বিদ্যা সবই লাগবে আমাদের। তো এমনভাবে আমি পড়াই যাতে করে আমি যখন বেসিক পড়াই, খেয়াল করবা বেসিক একদম উদ্দীপকের স্টাইলে পড়াই, যাতে করে উদ্দীপকটা তোমরা ধরতে পারো। ওকে, আচ্ছা ঠিক আছে, রোজা বলছো, ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা পরের টপিকে একটু যাই। হ্যাঁ, এটাতে একটু যাই। তাহলে লব্ধির দিকটা কি হবে, তাহলে লব্ধির দিকটা হবে লব্ধির দিক এবং লব্ধির দিকটা তাহলে আমাদের কত আসবে, কার সাথে অ্যাঙ্গেল ধরেছি, উলম্বের সাথে, মানে বৃষ্টির সাথে, মানে ইউ এর সাথে দিক ধরেছি। তাহলে লব্ধির দিক tan থিটা ইকুয়াল টু কত আসবে, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, কার সাথে অ্যাঙ্গেল ধরা হয়েছে, ইউ এর সাথে, তাহলে ইউ নিচে সিঙ্গেল, উপরে ভি সাইন আলফা, নিচে হচ্ছে ভি কজ আলফা। তো তোমরা জানো আলফার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে tan থিটা ইকুয়াল টু কত আসবে, ভি বাই ইউ, কারণ উপরে সাইন আলফা ইকুয়াল টু 1 আর নিচে কজ আলফা ইকুয়াল টু 0 হয়ে যাবে, তাহলে ভি বাই ইউ। তাহলে সুতরাং লব্ধির দিক থিটা ইকুয়াল টু হবে tan ইনভার্স ভি বাই ইউ, এবং এই আনসারটা কার সাথে হবে, উলম্বের সাথে কোণ। এই যে থিটা, এই থিটাটা আসলে কি হবে, উলম্বের সাথে কোণ, মানে বৃষ্টির সাথে কোণ হবে। এই যে থিটা, এটা আসলে কি, এটা হচ্ছে উলম্বের সাথে কোণ। মানে ছাতা বৃষ্টির অঙ্কে আমরা সবসময় যদি কোণ বের করতে বলে, আমরা উলম্বের সাথে কোণ বের করবো, এটা ম্যান্ডেটরি না, বাট এইভাবে আসলে টেস্ট পেপারগুলোতে, গাইডগুলোতে এবং মেইন বইগুলোতে এভাবেই রিপ্রেজেন্ট করা আছে। যেমন নদী নৌকার অঙ্কে আমরা সবসময় স্রোতের সাথে কোণ ধরি, মানে এক্স অক্ষের সাথে, আর ছাতা বৃষ্টির অঙ্কে আমরা ওয়াই অক্ষের সাথে আমরা কোণ ধরে থাকি। ওকে, তাহলে এই হচ্ছে ছাতা বৃষ্টির অঙ্কের মোটামুটি বেসিক আলোচনা এতটুকু পর্যন্তই, এর বেশি আসলে আমাদের বেসিক কোনো প্রয়োজন নাই। ছাতা বৃষ্টির অঙ্কে বেসিক এতটুকুই। চিত্রটা সম্পর্কে তোমাদের খুব ভালো ধারণা থাকতে হবে। চিত্রটা আমি আরও একবার তোমাদের জন্য এঁকে দিচ্ছি, খেয়াল করো।
এই যে দেখো বৃষ্টি আর এই হচ্ছে চালকের বেগ, বৃষ্টি আর চালকের বেগ, ঠিক আছে, বৃষ্টি এবং এইদিক হচ্ছে চালকের বেগ। তাহলে চালকের বেগ এদিকে যদি ভি ভেক্টর হয়, বৃষ্টি হচ্ছে এইদিকে আমাদের ইউ ভেক্টর। তাহলে বৃষ্টি নিচের দিকে নিয়ে যাবা, এইটাও ইউ ভেক্টর, এবং অ্যাঙ্গেল করে পড়বে বৃষ্টিটা, এটা হচ্ছে আমাদের ডব্লিউ ভেক্টর, এবং এটাকে কি করবা পেছনের দিকে বাড়িয়ে দিবা, এটাও হচ্ছে আমাদের ডব্লিউ ভেক্টর। উলম্বের সাথে কোণ, এটা যদি থিটা হয় এইটাও আমাদের থিটা, এবং ভি ভেক্টরকে এই দিক বরাবর বাড়িয়ে দিলে এটা কি হয়ে যাবে মাইনাস ভি ভেক্টর। শেষ, চিত্র শেষ। বুঝা গেছে? তোমরা এই সাইডটা নিয়ে ম্যাথটা করবা, তোমাদের ম্যাথ করবা তোমরা এইটাকে নিয়ে। এই হচ্ছে চিত্র। তো চিত্রটা বাসায় যদি 2 বা 3 বার যদি আঁকো, চিত্রটা একদম অটোমেটিক মাথায় সেট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটা এইভাবে রেখে দিই পিডিএফে, ঠিক আছে, এইরকম। এটা হচ্ছে আমাদের ম্যাথের জন্য, এই অংশটা নিয়ে আমরা কাজ করব। ওকে, ম্যাথের জন্য আমরা এই অংশটা নিয়ে কাজ করব, তাহলে হচ্ছে আমাদের ম্যাথ হয়ে যাবে। ওকে, তো এতটুকু পর্যন্ত যদি তোমাদের যদি ক্লিয়ার হয়ে থাকে, আর এই যে থিটা, এখানে থিটাটা কি আমি সবগুলো একটু লিখে দিই। এখানে হচ্ছে আমাদের ভি ভেক্টর কি, ভি ভেক্টর হচ্ছে চালকের বেগ, চালকের বেগ, চালকের বেগ। তারপর আমাদের ইউ ভেক্টরটা কি, ইউ ভেক্টরটা হচ্ছে আমাদের বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ। তারপর হচ্ছে আমাদের ডব্লিউ ভেক্টরটা কি, ডব্লিউটা হচ্ছে লব্ধি, লব্ধি বেগ, মানে বৃষ্টি যে বেগে পড়বে, মানে আমাদের কাছে মনে হবে বৃষ্টি যে বেগে পড়ছে। আর থিটাটা কি, থিটাটা হচ্ছে ডব্লিউ ভেক্টর ও ইউ ভেক্টরের মধ্যবর্তী কোণ, ডব্লিউ ভেক্টর ও ইউ ভেক্টরের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ। আর এই অঙ্কে আলফার মান কত, সবসময় 90 ডিগ্রি। আর এই ম্যাথের জন্য আলফার মান অলওয়েজ 90 ডিগ্রি। আলফা ভেক্টর, আলফা কি ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে। আলফা হচ্ছে ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ। যেমন এটার জন্য আলফা হচ্ছে এইটা, এই দিক থেকে ধরলে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, আর এই দিক থেকে ধরলে আলফা ইকুয়াল টু কোনটা, এইটা, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে। আলফা হচ্ছে 90 ডিগ্রি। তো এতটুকু পর্যন্ত সবার লেখা হয়েছে কিনা এবং সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। তারপর আমরা এখন সরাসরি সিকিউতে চলে যাব, আমরা এখন সরাসরি বোর্ড সিকিউতে চলে যাচ্ছি। এতটুকু পর্যন্ত লেখা হয়েছে কিনা আমাকে জানাও, তারপর আমরা সরাসরি বোর্ড সিকিউতে চলে যাচ্ছি। এবং পুরোটা অধ্যায় কিন্তু আজকে আমরা শেষ করছি মোটামুটি। তো আমি আশা করছি যে যাদের যেখানে সমস্যা আছে বারবার ক্লাসগুলো দেখবা, ক্লাসগুলো দেখলে আশা করছি এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। ওকে, ক্লাসগুলো দেখলে এই অধ্যায়টা তোমাদের খুব ভালোভাবে আইডিয়া হয়ে যাবে। আর আগামীকাল থেকে ইনশাল্লাহ আমাদের কেমিস্ট্রি ক্লাসটা শুরু হবে। আমরা কেমিস্ট্রি একদম পরিবেশ রসায়ন পুরোটা শেষ করে ফেলবো, ঠিক আছে। পুরোটা শেষ করে আবার আমরা ফিজিক্সে ব্যাক করব। আমি চেষ্টা করব আগামী 1 সপ্তাহের মধ্যে কেমিস্ট্রি পুরো অধ্যায়টাকে, পুরো পরিবেশ রসায়ন অধ্যায়টাকে একদম শেষ করে ফেলা, বেসিক, অ্যাটলিস্ট বেসিক শেষ করে ফেলার চেষ্টা করব আগামী 1 সপ্তাহে, যাতে করে হচ্ছে তারপরে আমরা হচ্ছে আবার ফিজিক্সে ফিরে আসতে পারি, ঠিক আছে। ওকে, সামিয়া বলছো ক্লিয়ার, ঠিক আছে। তাহলে সবাই যদি ক্লিয়ার হয়ে থাকি, আমরা তাহলে এখন আমাদের কিসে চলে যাব, সিকিউতে চলে যাব। তো সিকিউ আমি প্রথমেই যেটা করব, প্রথমে ঢাকা বোর্ড করব না, প্রথমে আমরা এটা দিয়ে শুরু করব। আমরা নিচে থেকে উপরের দিকে যাই। হ্যাঁ, তো রাজশাহী বোর্ড 2017 নাফিসার একটা অঙ্ক, বেশ সহজ, খুবই ক্লিয়ার কনসেপ্ট একটা অঙ্ক। দেখো, কোনো এক বৃষ্টির দিনে নাফিসা জানালার পাশে দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি উলম্বভাবে 6 কিলোমিটার পার আওয়ার বেগে পতিত হচ্ছে। তাহলে এটা কি বৃষ্টির বেগ, এটা হচ্ছে ইউ ভেক্টর, ইউ, এটা হচ্ছে ইউ। নাফিসা লক্ষ্য করলো রাস্তায় একজন লোক 4 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটছে, আরেকজন 8 কিলোমিটার পার আওয়ার বেগে সাইকেল চালাচ্ছে, দুইজন। তাহলে দুইজনের বেগ কি ডিফারেন্ট, দুইজনের বেগ যদি ডিফারেন্ট হয়, মানে ভি যদি ডিফারেন্ট হয়, তাহলে দুইজনের ক্ষেত্রে লব্ধি বেগ ডিফারেন্ট হবে, ডাব্লিউ ডিফারেন্ট হবে। ডাব্লিউ যদি ভিন্ন ভিন্ন হয়, তার মানে তাদের অ্যাঙ্গেলটাও কিন্তু, মানে তাদেরকে কিন্তু ভিন্ন ভিন্ন কোণে ছাতা ধরতে হবে। তাহলে তাদের উভয়ের ছাতা ভিন্ন ভিন্ন কোণে বাঁকাভাবে ধরা ছিল, ঠিক আছে। কারণ কি, তাহলে খেয়াল করে দেখো, কারণ কি, অ্যাঙ্গেলটা থিটা কিসের উপর ডিপেন্ড করে, ট্যান ইনভার্স ইউ বাই ভি, ট্যান ইনভার্স ইউ বাই ভি। দুইজনের জন্য ইউ সেম 6 কিলোমিটার পার আওয়ার, বাট দুইজনের জন্য কিন্তু বেগ ভি সেম না, একজন 4 একজন 8। তার মানে আমরা যদি বের করি থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ইউ বাই ভি, তাহলে দুইজনের জন্য কিন্তু আমাদের ভি সেম হবে না। ভি যদি সেম না হয়, তাহলে দুইজনের জন্য আমাদের থিটা কি হবে না, সেম হবে না। অর্থাৎ তাদেরকে কিন্তু ভিন্ন ভিন্ন কোণে ছাতা ধরতে হবে, ঠিক আছে। প্রথম প্রশ্ন আমাদেরকে বলেছে উদ্দীপকে হেঁটে চলা লোকটির সাপেক্ষে পড়ন্ত বৃষ্টির লব্ধি বেগ কত। হেঁটে চলা ব্যক্তির বেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে ওর সাপেক্ষে লব্ধি ডব্লিউ কত বের করতে বলছে। তাহলে এটা তো একদম পান্তা ভাত অঙ্ক। ডব্লিউ ইকুয়াল টু কি, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, 2 লাইনে অঙ্ক শেষ হয়ে যাবে, তাই না। রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, 2 লাইনে অঙ্ক শেষ হয়ে যাবে। কারণ কি, সূত্র কি, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউভি কজ আলফা, আলফার মান তো 90 ডিগ্রি। তো এখানে আমাদের কি করতে হবে, অঙ্কটা আমরা একটু চিত্র এঁকে করব পরীক্ষায়। তাহলে অঙ্কটা কোন বোর্ডে,
অঙ্কটা হচ্ছে রাজশাহী বোর্ড 2017 করো। তোমাদের কাছে এই সব অঙ্ক খুব মানে সহজ লাগবে যারা কিনা একদম 1 থেকে 9 সবগুলা পার্ট যারা করছো। এখন কিন্তু আজকে কিন্তু 10ম পার্ট চলতেছে, পার্ট 10। তো 1 থেকে 9 পর্যন্ত যারা করছো, বারবার প্র্যাকটিস করতেছো, তোমাদের কাছে কিন্তু এই অধ্যায়টা একদম ডাল ভাত হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? কারণ সব কিছু পড়ে লাস্ট পার্টে আসছি। তাহলে দেখো চিত্রটা কীরকম হবে। চিত্রটা হবে এইরকম, যে আমাদের একজন ব্যক্তি এই দিক বরাবর কত কিলোমিটার বেগে হাঁটছে, ভি কত, ভি ভেক্টর এটা কত, ভি ভেক্টরের মান হচ্ছে আমাদের 4 কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ার। আর এই দিক বরাবর কি বৃষ্টি পড়ছে, ইউ কত, ইউ হচ্ছে আমাদের 6 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? ইউ ভেক্টর 6 কিলোমিটার পার আওয়ার। তো আমাদের বের করতে বলছে যে লব্ধি কত, তাহলে লব্ধি কোন দিক বরাবর কাজ করবে, ধরে নাও এই দিক বরাবর লব্ধি কাজ করছে ডব্লিউ ভেক্টর, তাহলে এটাকে পেছনের দিকে বাড়িয়ে দিবা, এটা হচ্ছে ডব্লিউ ভেক্টর। এটা কত, এটা হচ্ছে আমাদের থিটা, আর আলফা মান কত 90 ডিগ্রি। লব্ধি বেগ বের করার জন্য কিন্তু থিটা লাগে না। তাহলে ইউ ভেক্টর এটাও কি ইউ ভেক্টর, আর এদিক বরাবর কাজ করবে কি মাইনাস ভি ভেক্টর, ঠিক আছে? মাইনাস ভি ভেক্টর কাজ করবে। তাহলে আমাদের ফর্মুলা কি, এইরকম চিত্রটা এঁকে ফেলবা, এরকম চিত্র এঁকে ফেলবা। এখন পরীক্ষায় প্রশ্নের মধ্যে এক কাজ করবা, এগুলো লেখার দরকার নেই, ইউ ভেক্টর ভি ভেক্টর আকারে লিখলেই চলবে। চিত্রটা হচ্ছে এরকম, ঠিক আছে? এরকম। তাহলে লিখবা এখানে বৃষ্টির বেগের মান নিয়ে কাজ করবো, তাই না? তাহলে ইউ ভেক্টর মডুলাস সমান কত, 6 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, ইউ ভেক্টর মডুলাস মানে কি, ইউ ভেক্টর মডুলাস ইকুয়াল টু কত, ইউ ইকুয়াল টু কত, 6 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এটা থিটা হলে এটাও থিটা। আর আমাদের যে হেঁটে চলছে, তাহলে যে হেঁটে চলে নাকি, হেঁটে চলা লোকের বেগই তো বলছে, হ্যাঁ রাস্তায় একজন লোক হেঁটে যাচ্ছে। আচ্ছা, হেঁটে চলা লোকের বেগ এটা আমরা কি লিখবো, আমরা মাইনাস ভি দিয়ে কাজ করব না, তাহলে মাইনাস ভি ভেক্টর মডুলাস, এখন মডুলাস করলে এটাও ভি হয়ে যাবে, ইকুয়াল টু কত, 4 কিলোমিটার পার আওয়ার। আশা করি জিনিসটা ধরতে পেরেছো। মানে দিকটার জন্য আমাদের মাইনাস দেওয়া হয়েছিল, কিন্তু মডুলাস করলে মাইনাসের মানও পজিটিভ হয়ে যায়। তাহলে এবং আলফা কত, এদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। ছাতা বৃষ্টির অঙ্কে আলফা হলে 90 ডিগ্রি। তাহলে সুতরাং পড়ন্ত বৃষ্টির লব্ধি বেগ বের করতে বলছে, সুতরাং পড়ন্ত বৃষ্টির লব্ধি বেগ ডব্লিউ ইকুয়াল টু কত, ডব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তো ডব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, কারণ কি 2u কজ আলফা 0, ওইটা লেখার দরকার নাই। তাহলে রুট ওভার ইউ স্কোয়ার কত, 6 স্কোয়ার, ভি স্কোয়ার কত, 4 স্কোয়ার। তাহলে হিসাব করলে কত আসে, রুট ওভার 52। রুট ওভার 52 সমান কত, যদি ক্যালকুলেশন করো তাহলে কত আসে, রুট ওভার 52 ইকুয়াল টু আসবে 7.21। তার মানে বৃষ্টিটা পড়ন্ত ব্যক্তির জন্য কিভাবে মনে হবে, বৃষ্টিটা আসলে 6 কিলোমিটার পার আওয়ার বেগে পড়ছে না, বরং আর একটু জোরে পড়ছে, তাই না? বৃষ্টিটা কত বেগে পড়ছে তার কাছে মনে হবে 7.21 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টিটা পড়ছে, ঠিক আছে? লব্ধি বেগ কত এটা বের করতে বলছে, তাহলে বৃষ্টিটা তার কাছে মনে হবে যে বৃষ্টিটা 7.21 কিলোমিটার পার আওয়ার বেগে পড়ছে। এখন লব্ধি বেগ বের করতে বলছে, তার মানে কি দিকটাও বের করে ফেলতে হবে, তাহলে এবং লব্ধির দিক থিটাটাও বের করতে হবে। লব্ধির দিক থিটা সমান কত, থিটা সমান আমরা জানি tan ইনভার্স ইউ বাই ভি, tan ইনভার্স ইউ বাই ভি। তাহলে এখানে আমরা মান বসিয়ে দিব, tan ইনভার্স ইউর মান কত, ইউর মান হচ্ছে আমাদের 6 কিলোমিটার পার আওয়ার, ভি এর মান 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে হিসাব করলে tan ইনভার্স কত আসে দেখো, শিফট tan 6/4, আনসার আসবে 56.31 ডিগ্রি, 56.31 ডিগ্রি, ঠিক আছে? তো তার মানে আমাদের কাছে, তার মানে হচ্ছে যে লোক হাঁটছে তার কাছে ছাতাটা কিভাবে ধরতে হবে, 56.31 ডিগ্রি কোণে ধরতে হবে। তাহলে এইভাবে তারপর চিত্রটা এঁকে দিতে পারো। চিত্র আঁকার সময় তোমরা যেটা করতে পারো, চিত্র আঁকার সময় চিত্রটা এইভাবে আঁকতে পারো, জিনিসটা এইভাবে আঁকতে পারো, চিত্রটা এঁকে দিবা পরীক্ষায়। তারপর ফাইনালি লোকটা হাঁটছে কিভাবে, এই দিক বরাবর বেগ কত ছিল, 4 কিলোমিটার পার আওয়ার, এবং উলম্বভাবে বেগ কত ছিল, এই দিক বরাবর বেগ ছিল 6 কিলোমিটার পার আওয়ার। তো লোকের যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটা কার সাথে, উলম্বের সাথে। তাহলে এই দিক বরাবর বৃষ্টিটা পড়ছে, বৃষ্টিটা কত বেগে পড়ছে, 7.21 কিলোমিটার পার আওয়ার। তাহলে লোকটাকে আসলে ছাতা ধরতে হবে কিভাবে, লোকটাকে ছাতা ধরতে হবে, এই হচ্ছে আমাদের ছাতা, লোকটাকে ছাতা ধরতে হবে এইভাবে,
লোকটাকে ছাতাটা ধরতে হবে এইভাবে, এবং সেটা উলম্বের সাথে কত কোণে? 56.31 ডিগ্রি কোণে উলম্বের সাথে ধরতে হবে, ঠিক আছে, অনুভূমিকের সাথে না, তাহলে সে বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে, না হলে ভিজে যাবে। ঠিক আছে, তো এটা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে একটু জানাও, আমি ছোট করে দিচ্ছি, পুরোটা একসাথে দেখো এটা ক্লিয়ার কিনা। এর থেকে মানে ভিজুয়াল আর আমি করতে পারবো না, এর থেকে ভিজুয়াল আসলে অন্যরা করতে পারে, বাট ভাইয়া এর থেকে বেশি আর ডিপ থট আমার কাছে নাই বোঝানোর মতো। তো এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। মানে এর থেকে ভালো করে কীভাবে বোঝানো যায় আমার আসলে জানা নাই, ঠিক আছে। তো এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে বলো, বা কোথাও কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা আমাকে একটু জানাও। ঠিক আছে, সামিয়া বলছো ক্লিয়ার। তো যদি ক্লিয়ার হয়ে থাকো, সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো, তাহলে আমরা ঘ নাম্বার ম্যাথটাতে চলে যাই। ঘ নাম্বার ম্যাথটাতে চলে যাচ্ছি, ওকে, ঘতে চলে যাচ্ছি। তাহলে আমাদের ঘ নাম্বার ম্যাথে আমাদেরকে কি বলেছে একটু দেখি চলো। ঘতে বলেছে হেঁটে চলন্ত লোকটির এবং বাইসাইকেলে চলন্ত লোকটির ছাতা একই রকমভাবে বাঁকানো নয়। নাফিসার পর্যবেক্ষণটি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মনে করো নাফিসা বললো এসে যে ভাইয়া ভাইয়া আমি দেখলাম যে হেঁটে চলা লোকটি আর সাইকেলে চলন্ত লোকটি একই কোণে ছাতা ধরে নাই, মানে একজন মানে দুইজনের ছাতা ধরার মানে ধরনটা একরকম না, মানে দুইজন দুইভাবে ছাতা ধরেছে, মানে উলম্বের সাথে দুইজন দুই রকমের কোণে ছাতা ধরেছে, এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলেছে। তো হেঁটে চলা লোকটির ছাতা কত ডিগ্রি কোণে হেলানো সেটা তো অলরেডি গরুর গতে বের করেই ফেলেছো, তাহলে বের করতে হবে আরেকটা কি, সাইকেলে চলন্ত লোকটির ছাতা উলম্বের সাথে কত কোণে ধরা হয়েছে সেটা বের করলেই আমাদের কাজ শেষ। তাহলে আমরা লিখি গ থেকে পাই, গ থেকে পাই, গ থেকে পাই হেঁটে চলা লোকটির, হেঁটে চলা লোকটির, হেঁটে চলা লোকটির লব্ধির দিক, লব্ধির দিক কত পাই? লব্ধির দিক আমরা পেয়েছি, এটাকে আমরা θ1 বলি, লব্ধির দিক আমরা পেয়েছি 56.31 ডিগ্রি, ঠিক আছে। এটা কি উলম্বের সাথে, তো পাশে লিখে দিতে পারো এটা হচ্ছে উলম্বের সাথে, উলম্বের সাথে, তাহলে বুঝতে সুবিধা হবে যে কার সাথে, উলম্বের সাথে। তাহলে এখন আবার বের করবা কি, ঘতে আমরা কি করব, সাইকেলে চড়া যে লোকটি, সাইকেল আরোহী ব্যক্তি, এই যে সাইকেলে চলন্ত লোকটির অ্যাঙ্গেলটা কত ছিল। আচ্ছা, তাহলে এখন আমরা লিখি, এখন সাইকেল আরোহীর বেগ, সাইকেল আরোহী মানে সাইকেলে যে ছিল সাইকেল আরোহীর বেগ এটা আমাদের কত। তো এটার জন্য আমরা আবার একটা চিত্র আঁকতে হবে, চিত্রটা আঁকা উচিত। তাহলে চিত্রটা কীরকম হবে, চিত্রটা হবে এরকম, সাইকেল আরোহীর বেগটা কত, ভি ভেক্টর, আর এদিক বরাবর তাহলে কি কাজ করবে, মাইনাস ভি ভেক্টর, উলম্বভাবে কি পড়বে, বৃষ্টি ইউ ভেক্টর, এটা হচ্ছে আমাদের ডব্লিউ ভেক্টর, এটা হচ্ছে আমাদের থিটা, তাহলে এইটাও আমাদের থিটা, এটা হচ্ছে ডব্লিউ ভেক্টর, এবং এই দিক বরাবর হচ্ছে আমাদের ইউ ভেক্টর, ঠিক আছে। তাহলে সাইকেল আরোহীর বেগ মাইনাস ভি ভেক্টর মডুলাস ইকুয়াল টু ভি ইকুয়াল টু কত ছিল, 8 কিলোমিটার পার আওয়ার, আর বৃষ্টির উলম্ব বেগ, বৃষ্টির উলম্ব বেগ, উলম্ব বেগ এটা কত, ইউ ভেক্টর মডুলাস ইকুয়াল টু ইউ ইকুয়াল টু 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের কি লাগবে, অ্যাঙ্গেল লাগবে, তাহলে কি ডব্লিউ বের করার দরকার আছে, দরকার নাই তো, যেটা চাই নাই সেটা কেন বের করব। তাহলে আলফা ইকুয়াল টু কত, 90 ডিগ্রি, তাহলে সুতরাং আমাদের থিটা ইকুয়াল টু কত আসবে, মানে লব্ধির দিক কত আসবে, tan ইনভার্স ইউ বাই ভি। তাহলে tan ইনভার্স ইউ কত, 6 কিলোমিটার পার আওয়ার, ভি কত, 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা হিসেব করলে কত আসে, এটা হিসেব করলে আসে শিফট tan 6/8 আসবে 36.87 ডিগ্রি, ঠিক আছে। এটার মান কত আসবে, এটার মান আসবে, আমি কি ঠিকভাবে লিখেছি, tan ইনভার্স ইউ বাই ভি, আগেরটা কত আসছিল, tan ইনভার্স ইউ বাই ভি, ইউ বাই ভি, ইউ হচ্ছে 6, ইউ হচ্ছে 6, সাইকেল আরোহী উলম্বভাবে ইউর মান 6, ঠিক আছে, ইউর মান 6, ভি এর মান 4, আর এটা হচ্ছে আমাদের ইউর মান 6, ভি এর মান 8,
এটা হচ্ছে আমাদের ইউর মান 6 এবং ভি এর মান 8। তাহলে এটা আসবে আমাদের 38.86। দাঁড়াও, কোথাও বোধহয় কিছুটা ভুল হয়েছে, একটু দেখি। চলালুকটির উলম্বের সাথে θ2 কোণে ছাতা ধরলে উলম্বের সাথে θ1 কোন কোণে ছাতা ধরলে না, ঠিকই তো আছে। ঝামেলা হলো কোথায়? U1 হচ্ছে 8 km/h, এটা হচ্ছে 6 km/h, tan ইনভার্স, আর ওটা হচ্ছে বৃষ্টির সাথে বেগ। কার সাথে অ্যাঙ্গেল ধরেছি? বৃষ্টির সাথে। যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। আচ্ছা সরি, একটু ভুল হয়ে গেছে, দেখো তো থিটাটা বের করতে একটু ভুল করে ফেলেছি। যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। অ্যাঙ্গেল কার সাথে? ইউর সাথে। তাহলে ইউ নিচে সিঙ্গেল হবে, মান সব ঠিক আছে, জাস্ট হচ্ছে ধরাটা ভুল ধরে ফেলেছি। ইউ নিচে সিঙ্গেল হবে, উপরে হবে ভি। তাহলে এইটাও উপরেরটা একটু ভুল হয়েছে, দেখো ইউ নিচে সিঙ্গেল হবে, মানে গরুর গটা একটু ঠিক করে নাও। ইউ হবে নিচে, ভি হবে উপরে। তাহলে এটা হবে 4/6, এটা একটু ভুল হয়েছে। তাহলে tan ইনভার্স 4/6 ইকুয়াল টু কত আসে? tan ইনভার্স 4/6 এটা আসবে 33.69। আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা, 33.69 ডিগ্রি। তাহলে এখানে আমাদেরকে অ্যাঙ্গেলটা ধরতে হবে 33.69, এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 33.69 ডিগ্রি। এটা হচ্ছে 33.69 ডিগ্রি, ঠিক আছে? তো আমি একটু দেখাচ্ছি, দেখো কোথায় আসলে চেঞ্জটা করবা। মানে আমাদের ফর্মুলাটা হচ্ছে v/u, কারণ ইউ নিচে সিঙ্গেল হবে। হ্যাঁ, tan ইনভার্স v/u। আমি কি উপরেও কি u/v লিখছি? না, দেখো উপরে ঠিকই v/u লিখছিলাম, এই যে এইখানে, বাট নিচে ভুল লিখে ফেলেছি। তাহলে এটা আসলে আমাদের আসবে tan ইনভার্স v/u, ঠিক আছে? তো আশা করি এটা ক্লিয়ার, তোমরা বুঝতে পেরেছো। এটা ঠিক করে নিও, বা পরবর্তীতে তো পিডিএফ দিয়ে দিব, সেখান থেকে ঠিক করে নিও। তাহলে এটা হচ্ছে v/u। তাহলে v হচ্ছে আমাদের 8 আর ইউ হচ্ছে 6। এখন ঠিক আছে। তাহলে এটা আসবে tan ইনভার্স শিফট tan 8/6 কত হবে? 53.13 ডিগ্রি। 53.13 ডিগ্রি। তাহলে আমরা এটাকেও যদি আরেকবার যদি চিত্র এঁকে যদি দেখাই, তাহলে জিনিসটা হবে এরকম। দ্বিতীয় জনের ক্ষেত্রে এই দিক বরাবর সে গতিশীল ছিল 8 km/h বেগে, এবং তার উপর বৃষ্টি পড়ছিল 6 km/h বেগে। কিন্তু 8 km/h বেগে গতিশীল হওয়ার কারণে সে ছাতা ধরবে এইভাবে। এটা হচ্ছে আমাদের লব্ধির মান তো আমরা বের করি নাই। তাহলে কোনটা কত হবে? 53.13 ডিগ্রি। তাহলে দুইজনের অ্যাঙ্গেল কিন্তু সমান হয়নি, এবং নাফিসাও কিন্তু সেটাই দেখছে। প্রশ্নে কি বলছিল? যে সাইকেলে আরোহী এবং হেঁটে চলন্ত লোকটির এবং সাইকেলে চলন্ত লোকটির ছাতা একই রকমভাবে বাঁকানো নয়। তখন তোমরা আনসারে লিখে দিবা, মন্তব্য লিখে দিবা যে একই রকমভাবে বাঁকানো নয়, অর্থাৎ নাফিসার পর্যবেক্ষণটি সঠিক ছিল, ঠিক আছে? তাহলে তারপরে কি লিখবা? তারপর লিখবা অর্থাৎ বা এভাবে লিখতে পারো, এটা কি? এটা হচ্ছে আমাদের θ2, ওইটা কি ছিল? θ1, এটা হচ্ছে θ2। তাহলে লিখবা যেহেতু θ1 ইজ নট ইকুয়াল টু θ2, অর্থাৎ হেঁটে চলন্ত লোক এবং সাইকেল আরোহীর ছাতা একইভাবে বাঁকানো নয়, এবং সাইকেল আরোহীর ছাতা একইভাবে বা একই কোণে বলতে পারো বাঁকানো নয়, ঠিক আছে? অতএব নাফিসার পর্যবেক্ষণটি সঠিক ছিল। নাফিসার পর্যবেক্ষণটি সঠিক ছিল, ঠিক আছে? তো এটা আমি একটু ছোট করে দেখাই, দেখে আমাকে বলো আমাদের যে রাজশাহী বোর্ড 17, এই রাজশাহী বোর্ড 17 সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, ঠিক আছে? থিটার ক্ষেত্রে মনে রাখবা tan ইনভার্স উপরে হচ্ছে ভি, মানে উপরে হচ্ছে মানে নিচে হচ্ছে আমাদের বৃষ্টির বেগ, এটা মনে রাখবা। নিচে সবসময় বৃষ্টির বেগ, tan ইনভার্স v/u, ঠিক আছে? নিচে হচ্ছে সবসময় বৃষ্টির বেগ। তো এটা একটু মনে রাখবা, তাহলেই হবে tan ইনভার্স v/u।
তো দেখো সবাই ক্লিয়ার কিনা, ক্লিয়ার হলে আমাকে বলো, তারপরে ম্যাথে আমরা চলে যাব। যতটুক দেখলাম ততটুক পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। আচ্ছা ঠিক আছে, রোজা বলছো ক্লিয়ার, সামিয়া ক্লিয়ার, ঠিক আছে। তাহলে সবাই যদি ক্লিয়ার হও তাহলে আমরা আমাদের পরের সিকিউটাতে চলে যাই। ওকে, পরের সিকিউটা সহজ, এখন সহজে পারবে। পরের সিকিউ হচ্ছে 2016 যশোর বোর্ড 2016। তো যশোর বোর্ড 2016 এটাতে আমাদেরকে কি বলেছে? এটাতে আমাদেরকে বলেছে কোনো এক বৃষ্টির দিনে আসাদ ঘরের দরজায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। ঠিক আছে, দেখছিল, ভালো কথা। বৃষ্টি উলম্বভাবে পড়ছিল 6 কিলোমিটার/আওয়ার বেগে। এমন সময় আসাদ দেখল এক ব্যক্তি উলম্বের সাথে 33.8 ডিগ্রি কোণে ছাতা ধরে আছে। এক ব্যক্তি উলম্বের সাথে 33.8 ডিগ্রি কোণে ছাতা ধরে আছে আর পায়ে হেঁটে চলছে। এক ব্যক্তির বেগ হচ্ছে মানে ভি, এক ব্যক্তির জন্য বেগ ভি হচ্ছে কত? ভি হচ্ছে এক ব্যক্তির জন্য থিটা হচ্ছে 33.8 ডিগ্রি। আরেক ব্যক্তি সে সাইকেলে চলছে, তার জন্য থিটা কত? 53.06 ডিগ্রি। তো উভয় বৃষ্টি থেকে রক্ষা পেয়েছে, দুইজনই তাদের দুইজনের দিক থেকে বৃষ্টি থেকে রক্ষা পেয়েছে। ওকে, দুইজনই বৃষ্টি থেকে রক্ষা পেয়েছে। এখন প্রথম প্রশ্ন, পায়ে হেঁটে চলা ব্যক্তির বেগ নির্ণয় করো। পায়ে হেঁটে চলা ব্যক্তির বেগ নির্ণয় করো। তাহলে পায়ে হেঁটে চলা ব্যক্তির বেগ কীভাবে নির্ণয় করবা? তার মানে পায়ে হেঁটে চলা ব্যক্তির বেগ কি? ভি। তো যেহেতু পায়ে হেঁটে চলা, তাকে আমরা ভি বলবো। তাহলে পায়ে হেঁটে চলা ব্যক্তির বেগ বের করতে বলছে। তো পায়ে হেঁটে চলা কী কী ইনফরমেশন জানো? বৃষ্টি উলম্বভাবে পড়ছে 6 কিলোমিটার/আওয়ার জানো। ছাতা ধরা হয়েছে 33.38 ডিগ্রি 33.8 ডিগ্রি কোণে, অর্থাৎ থিটার মান জানো। তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স v/u। এখান থেকে আমরা পায়ে হেঁটে চলা ব্যক্তির বেগ ভি বের করে ফেলতে পারবো। চিত্রটা আর আঁকছি না, কারণ একই চিত্র তো বারবার একই চিত্র আঁকার তো কোনো মানে হয় না। তো চিত্র তোমরা এঁকে ফেলবা বাসায়। ওকে, আমি জাস্ট অঙ্কটা করাই দিচ্ছি। চিত্র তো সেম, একই রকম চিত্র। তো চিত্র কিন্তু আঁকতে হবে। এই ধরনের প্রশ্ন যখন আসবে তখন কিন্তু অবশ্যই পরীক্ষায় চিত্র আঁকতে হবে। চিত্র না আঁকলে কিন্তু নাম্বার কাটা যাবে। তাহলে কী হবে? গ হবে পায়ে হেঁটে চলা ব্যক্তির বেগ বের করতে হবে। তাহলে পায়ে হেঁটে চলার ব্যক্তির ধরি পায়ে হেঁটে চলা ব্যক্তির বেগ ভি, বেগ হচ্ছে ভি। তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু, তাহলে আমরা জানি থিটা ইকুয়াল টু tan ইনভার্স v/u। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখব? বা এইভাবে লিখতে পারো, আমরা জানি tan থিটা ইকুয়াল টু v/u, ওটা ভালো হয়, ওখান থেকে v এর মান বের করাটা সহজ হবে। আমরা জানি tan থিটা ইকুয়াল টু v/u, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। অ্যাঙ্গেল কার সাথে হয়? সবসময় বৃষ্টির সাথে হয়। তাহলে ভি ইকুয়াল টু কত? ইউ tan থিটা। তাহলে বা ভি ইকুয়াল টু ইউ কত? বৃষ্টি কত বেগে পড়ছে? 6 কিলোমিটার/আওয়ার বেগে। 6 ইন্টু tan থিটা কত? থিটা হচ্ছে 33.8 ডিগ্রি। 6 tan 33.8 ডিগ্রি। 6 tan 33.8 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের কত আসবে? সুতরাং ভি ইকুয়াল টু কত আসে? 6 tan 33.8 ডিগ্রি করলে 6 tan 33.8, আনসার আসবে 4.01। তার মানে 4 লিখতে পারো, 4 কিলোমিটার/আওয়ার। তার মানে হেঁটে যে ব্যক্তি চলছিল তার বেগ কত? 4 কিলোমিটার/আওয়ার। হেঁটে যে ব্যক্তিটা চলছিল তার বেগ হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, তারপর চাইলে তোমরা চিত্রটা এঁকে ফেলতে পারো বা চিত্রটা আগেও এঁকে ফেলতে পারো। মানে তারপরে যে চিত্রটা যদি আঁকো পরীক্ষায়, তাহলে চিত্রটা আসবে এরকম। হেঁটে চলা ব্যক্তির বেগ ভি হচ্ছে আমাদের 4 কিলোমিটার/আওয়ার। তাহলে ভি ইকুয়াল টু 4। হেঁটে চলা ব্যক্তির বেগ, এই যে ভি ইকুয়াল টু হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার, এবং বৃষ্টি পড়ছে উলম্বভাবে ইউ হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার। 6 কিলোমিটার/আওয়ার। তাহলে বৃষ্টিটা এইভাবে পড়বে, বেশি অ্যাঙ্গেল হয়ে গেছে, উলম্বের সাথে অ্যাঙ্গেল। তাহলে বৃষ্টিটা পড়বে আমাদের এইভাবে
বৃষ্টিটা হবে এইদিকে এবং এইটা কত ডিগ্রি কোণে হবে 33.8 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে চিত্র, এভাবে এঁকে দিলেই হবে। আচ্ছা, এখন আসো ঘ নাম্বারে যাই, ঘতে যাই। ঘতে কি বলেছে দেখি। ঘতে বলেছে বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যক্তিদ্বয়ের ভিন্ন কোণে ছাতা ধরার কারণ কি। ভিন্ন কোণে ছাতা ধরার কারণ হচ্ছে দুইজন ব্যক্তির বেগ ভিন্ন। ভিন্ন হওয়ার কারণ কি, তাদের বেগ ভিন্ন। সাইকেল আরোহীর বেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। আমরা এখন আবার বের করব, সরি, হেঁটে চলা ব্যক্তির বেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। এখন আমরা বের করব সাইকেল আরোহীর বেগ কত। তাহলে আমরা দেখব দুইজনের বেগ সেম না। দুইজনের বেগ সেম না হলে আমাদের কি হয়, ছাতা ভিন্ন ভিন্ন কোণে ধরতে হয়। এখানে আমি তোমাদেরকে আরেকটা কনসেপ্ট শিখাই দেই, মানে ঘতে একটা কনসেপ্ট শিখাই দেই, এটা একটু মনে রাখবা। মনে রাখবা, যার বেগ বেশি, যার বেগ বেশি, যার মানে বেগ মানে কি ভি, যার বেগ বেশি তার কিন্তু থিটাটাও বেশি হয়, তার থিটা বেশি, এটা মনে রাখবা। ঠিক আছে, কারণ কি, হেঁটে চলা ব্যক্তি থেকে সাইকেল আরোহীর বেগ বেশি হবে না। তাহলে হেঁটে চলার ব্যক্তির বেগ কত 33.8, সাইকেল আরোহীর বেগ কোণ কত 53.06। তাহলে দেখো সাইকেল আরোহীর বেশি কোণে ছাতা ধরতে হয়, কেন, কারণ সাইকেল আরোহীর বেগ বেশি। তো এটা সবসময় মনে রাখবা, যার বেগ যত বেশি তার থিটা তত বেশি। এই কনসেপ্টটা একটু মনে রাখবা, যার বেগ যত বেশি তার থিটা তত বেশি। হেঁটে চলা ব্যক্তি থেকে সাইকেল আরোহীর বেগ বেশি, তাই হেঁটে চলা ব্যক্তি থেকে সাইকেল আরোহীর থিটাও বেশি হবে। ঠিক আছে, এই কনসেপ্টটা সবাই মনে রাখবা। তাহলে এখন আমরা কিভাবে করব, আমরা দেখব, আমাদের অঙ্ক শুরু হবে এখান থেকে, গ থেকে পাই। গ থেকে পাই, গ থেকে পাই, হেঁটে চলা ব্যক্তির ক্ষেত্রে, হেঁটে চলা ব্যক্তির 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 ক্ষেত্রে থিটা 1 ইকুয়াল টু কত, সরি, হেঁটে চলা ব্যক্তির বেগ 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 কত পেলাম 4 কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ার। হেঁটে চলা ব্যক্তির বেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা V1 বলি, এটা হচ্ছে V1। তাহলে V1 ইকুয়াল টু 4 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে হেঁটে চলা ব্যক্তির বেগ। হেঁটে চলা ব্যক্তির বেগ হচ্ছে V1 ইকুয়াল টু 4 কিলোমিটার পার আওয়ার। এখন আমরা ঘতে আমরা কি করব, সাইকেল আরোহীর বেগ বের করব। তাহলে এখন সাইকেল আরোহীর বেগ, সাইকেল আরোহীর বেগ, সাইকেল আরোহীর বেগ কীভাবে বের করবা, V ইকুয়াল টু U10 থিটা, তাই না, U10 থিটা। সাইকেল আরোহীর বেগ একটু আগে বের করেছো না, এই যে দেখো V ইকুয়াল টু কত বের করেছো, V ইকুয়াল টু বের করেছো U10 থিটা। কোথেকে আসছে, tan থিটা ইকুয়াল টু V/U। তাহলে সাইকেল আরোহীর বেগ এটা কি হবে, V2 ইকুয়াল টু U10 থিটা। এখন ইউ এর মান কত 6 কিলোমিটার, আর tan থিটার মান কত, সাইকেল আরোহীর থিটা কত 53.06। তাহলে এখানে বসাবা 53.06 ডিগ্রি। তাহলে হিসাব করে দেখো কত আসে, 6 tan 53.06, 7.97, তার মানে 8 কিলোমিটার পার আওয়ার, অলমোস্ট 8 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি যেহেতু V1 আর V2 কি সমান নয়, V1 আর V2 সমান না, কারণ V1 কত 4 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ হেঁটে চলা ব্যক্তির বেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, সাইকেল আরোহীর বেগ হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে দুইজনের বেগ সমান না হওয়ার কারণে ব্যক্তিদ্বয়ের ভিন্ন কোণে ছাতা ধরতে হয়েছে। তাহলে বৃষ্টি থেকে আমরা তখন কমেন্টে কি লিখব, আমরা লিখব অর্থাৎ 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 হেঁটে চলন্ত ব্যক্তি, হেঁটে চলন্ত ব্যক্তি এবং সাইকেল আরোহীর বেগ ভিন্ন হওয়ার কারণে বৃষ্টি থেকে রক্ষা পেতে তাদের ভিন্ন ভিন্ন কোণে ছাতা ধরতে হয়েছে, তাদের ভিন্ন ভিন্ন কোণে ছাতা ধরতে হয়েছে। যদি দুইজনের বেগ যদি সমান হতো তাহলে তাদেরকে সেম অ্যাঙ্গেলে ছাতা ধরতে হতো, বাট দুইজনের বেগ ভিন্ন ভিন্ন হওয়ার কারণে তাদেরকে ভিন্ন ভিন্ন কোণে ছাতা ধরতে হয়েছে। তো এটা হচ্ছে ঘয়ের আনসার। তো সবাই আমাকে বলো, যশোর বোর্ড 2016 তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা, আমাকে জানাও, দ্রুত জানাও যে এই অঙ্কটা তোমরা সবাই ক্লিয়ারলি ধরতে পেরেছো কিনা। আমরা 2টা সিকিউ করব, করলে আমাদের এই অধ্যায় প্যাকেট হয়ে যাবে, শেষ। তারপর আমরা মিলাদ পড়াই ফেলবো।
সবাই নিজ নিজ বাসায় হচ্ছে বাতাসা খায়া ফেলবা, খায়া আমার জন্য দোয়া করবা যে ভাই একটা অধ্যায় শেষ করছে সফলভাবে, যাতে সামনের অধ্যায়গুলো যাতে শেষ করতে পারি। ঠিক আছে, তো সবাই বলো, সবাই ক্লিয়ার কিনা বলো, সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা জানো। ওকে, সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমরা আমাদের পরের সিকিউতে চলে যাচ্ছি। আমাদের পরের যে সিকিউ সেটা হচ্ছে আমাদের কোন বোর্ড? ময়মনসিংহ বোর্ড 2022, ময়মনসিংহ বোর্ড 2022। তো এই সিকিউটাতে আমরা কি দেখতে পাচ্ছি? কোনো একদিন সেলিম ও মুরাদ দুজন কোনো স্থানে দণ্ডায়মান ছিল, মানে দাঁড়িয়েছিল। আচ্ছা, তখন বাতাসের বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড। এই অঙ্কে একটু চেঞ্জ আসবে, এই অঙ্কটাতে একটু চেঞ্জ আসবে। এই অঙ্কে কিন্তু বাতাসের বেগ আছে, আগে দুইটা অঙ্কে বাতাসের বেগ ছিল না, এই অঙ্কে কিন্তু বাতাসের বেগ কনসেপ্টটা চলে আসছে। তখন বাতাসের বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, যা দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হচ্ছিল। এমন সময় 3 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়তে শুরু করলো। বৃষ্টি শুরু হওয়ার পর সেলিম দক্ষিণ থেকে উত্তরে এবং মুরাদ উত্তর থেকে দক্ষিণে 7 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করলো। তো এই ম্যাথটা কিন্তু একটু কনসেপচুয়াল ম্যাথ। দেখো, বৃষ্টি শুরু হওয়ার পর সেলিম যেদিকে গেছে মুরাদ তার বিপরীত দিকে গেছে, তাই না? বৃষ্টি শুরু হওয়ার পর সেলিম যেদিকে গিয়েছে মুরাদ তার বিপরীত দিকে গিয়েছে। এটা কিন্তু একটু বুঝতে হবে বিষয়টা। ওকে, এই অঙ্কটা কিন্তু একটু ডিফারেন্ট। ঠিক আছে, একজন গিয়েছে কোন দিকে? একজন গিয়েছে দক্ষিণ থেকে উত্তরে, আরেকজন গিয়েছে উত্তর থেকে দক্ষিণে। তো আমাদেরকে চিত্রটা কিন্তু ওভাবে আঁকতে হবে। আর বাতাসের বেগটা কোন দিকে ছিল? দক্ষিণ থেকে উত্তরে ছিল। তাহলে আমাদেরকে এমনভাবে চিত্র আঁকতে হবে যাতে করে আমরা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম মার্ক করতে পারি। ওকে, এটা আমরা একটু খেয়াল করি। চলো, ময়মনসিংহ বোর্ড 2022 দেখো, ময়মনসিংহ 2022। তো আমরা এই ম্যাথটা একটু দেখি। প্রশ্নটা কীরকম ছিল? বৃষ্টি পড়ছে 3 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, তাহলে বৃষ্টিটাকে ফেলে দেই। 3 মিটার পার সেকেন্ড বেগে, 3 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছে। এটা কি? এটা হচ্ছে ইউর মান, ইউ। এটা কি? এটা হচ্ছে ইউ। এবং আমরা দক্ষিণ থেকে উত্তরে বাতাস প্রবাহিত হচ্ছে কত বেগে? 5 মিটার পার সেকেন্ড বেগে। তো আমাদেরকে উত্তর দক্ষিণ হিসেব করতে হবে, তাই না? তো আমরা এটাকে ধরে নিব দক্ষিণ, মানে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা এটাকে দক্ষিণ এবং এই দিকটাকে আমরা ধরে নিচ্ছি উত্তর। হ্যাঁ, এটা আমাদের ইচ্ছা, সবসময় আমরা এটাই ধরি আর কি। মানে বাতাসের বেগ সবসময় নেগেটিভ দিকে ধরি। কেন বলো তো নেগেটিভ দিকে ধরি? কারণ চালকের বেগটাকেও আমরা কি ধরি? এই দিক বরাবর ধরি না, নেগেটিভ দিকে ধরি না? তাহলে দক্ষিণ থেকে উত্তর দিকে আমাদের বাতাসের বেগ কত? 5 মিটার পার সেকেন্ড। দক্ষিণ থেকে উত্তর দিকে আমাদের বাতাসের বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ওকে, প্রথম বলছে দণ্ডায়মান অবস্থায় বৃষ্টি তাদের গায়ে কত বেগে আঘাত করবে। তার মানে লব্ধি বেগ বের করতে বলছে। দণ্ডায়মান অবস্থায় বৃষ্টি তাদের দিকে কত বেগে, তাদের গায়ে কত বেগে আঘাত করবে। বৃষ্টি তাদের গায়ে কত বেগে আঘাত করবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো দেখি, দণ্ডায়মান অবস্থায় মানে তারা তখনও এই যে 7 মিটার পার সেকেন্ড বেগে যে চলতে শুরু করলো, এটা তখনও ঘটে নাই। তার মানে আমাদের এই যে এই এতটুক পর্যন্ত এই লাইনগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এই লাইনের উপর ভিত্তি করে আমাদেরকে প্রথম অঙ্কটা করতে হবে। দণ্ডায়মান অবস্থায় মানে এখনও তারা চলতে শুরু করে নাই। দণ্ডায়মান অবস্থায় বৃষ্টি তাদের গায়ে কত বেগে আঘাত করবে, ডব্লিউ কত। তাহলে দণ্ডায়মান অবস্থায় কত বেগে আঘাত করবে খেয়াল করো। দক্ষিণ থেকে উত্তর দিকে বৃষ্টি হচ্ছে, খুবই ভালো কথা, মানে বাতাস বয়ে যাচ্ছে, এটা হচ্ছে বাতাসের বেগ। তাহলে আমরা লিখি যে এখানে বৃষ্টির বেগ, বৃষ্টির উলম্ব বেগ, বৃষ্টির উলম্ব বেগ, উলম্ব বেগ কত? উলম্ব বেগ হচ্ছে আমাদের ইউ সমান 3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে ইউর মানটা আবার কি আসবে? এই দিক বরাবর আসবে ইউ, ইউ এই দিকেও আসবে নিচের দিকে। তো আমাদের চিত্রটা আমরা জানি, তো চিত্রটা আমি আর রাখছি না। ওকে,
আর বাতাসের বেগ কত? বাতাসের বেগ মানে আমাদের আর আগের মতো এত কিছু লেখার দরকার নেই, এইভাবে অঙ্কটা করলেও হবে। ভি ইকুয়াল টু কত? 5 মিটার পার সেকেন্ড। তাহলে সুতরাং লব্ধি আলফা কত? তাদের দুজনের মধ্যে আলফা কত? 90 ডিগ্রি। তাহলে সুতরাং লব্ধি কত? লব্ধি ডব্লিউ ইকুয়াল টু কত? রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কত বেগে পড়ছে সেটা বের করবো, তার মানে ডব্লিউ বের করবো, থিটা বের করবো, ঠিক আছে? ডব্লিউ বের করবো, থিটা বের করবো, ওকে? তাহলে ডব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ইউ কত? 3 স্কোয়ার, আর ভি কত? 5 স্কোয়ার। তাহলে 9 আর 25 রুট ওভার 34। রুট ওভার 34 সমান কত? লব্ধি বেগটা তাহলে কত আসছে? লব্ধি বেগ আসছে আমাদের রুট ওভার 34, অর্থাৎ 5.83 মিটার পার সেকেন্ড। অর্থাৎ তারা দুজন যখন দাঁড়িয়েছিল তখন তাদের গায়ে বৃষ্টিটা 5.83 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করবে। একটা গেল। আবার কি বের করতে হবে? দিক বের করতে হবে। এবং দিক, এবং লব্ধির দিক, দিক ইকুয়াল টু কত? থিটা tan ইনভার্স ভি বাই ইউ। ভি বাই ইউ মানে বৃষ্টির বেগ নিচে থাকে সবসময়, তাহলে এটা সমান কত আসবে? tan ইনভার্স ভি কত? 5, ইউ কত? 3। তাহলে হিসাব করলে কত আসে? tan ইনভার্স 5/3 শিফট tan 5/3 আসবে 59 ডিগ্রি। 59 পয়েন্ট এক্স্যাক্টলি বলে 036, তার মানে 59.04 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দণ্ডায়মান অবস্থায় তাদের গায়ে বৃষ্টিটা 59.0604 ডিগ্রি কোণে আমাদের 5.83 মিটার পার সেকেন্ড বেগে পড়বে। তোমরা চাইলে চিত্রটা এঁকে ফেলতে পারো। চিত্রটা আসবে তাহলে এরকম, চিত্রটা আসবে এরকম। মনে করো এটা হচ্ছে বাতাসের বেগ, এটা হচ্ছে বাতাসের বেগ, এটা, এবং এটা হচ্ছে বৃষ্টির বেগ। তাহলে বৃষ্টি কত বেগে পড়ছিল? বৃষ্টি পড়ছিল 3 মিটার পার সেকেন্ড বেগে, এবং বাতাসের বেগ ছিল এই দিক বরাবর, এটা কত ছিল? 5 মিটার পার সেকেন্ড বেগে বাতাস বয়ে যাচ্ছিল। তাহলে এই জায়গাতে যদি একটা মানুষ যদি দাঁড়িয়ে থাকে, এই জায়গায় তারা দাঁড়িয়েছিল, তাহলে তাদের উপর বৃষ্টিটা কত বেগে পড়বে? তাদের উপর বৃষ্টিটা পড়বে আমাদের 5.83 মিটার পার সেকেন্ড বেগে, এবং এটা উলম্বের সাথে 59.0 ডিগ্রি কোণে তাদের উপরে পড়বে। তো আমাকে বলো যে এটা ক্লিয়ার কিনা সবাই? এই অঙ্কটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো, যে আমাদের এই অঙ্কটা সবাই তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। আমি একটু ছোট করে দিই যাতে করে সবাই দেখতে পারো, ঠিক আছে? এটা ছিল দণ্ডায়মান অবস্থায়, তারা নড়াচড়া করে নাই, দণ্ডায়মান অবস্থায় তাদের গায়ে বৃষ্টিটা 59.04 ডিগ্রি কোণে 5.83 মিটার পার সেকেন্ড বেগে পড়বে, ওকে? এটা হচ্ছে দণ্ডায়মান অবস্থা। এটা ক্লিয়ার কিনা বলো? ঠিক আছে, ওকে, রোজা বলছো ক্লিয়ার। তাহলে আমরা দেখি এইটা যদি আমাদের যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা আমাদের পরের অঙ্কটাতে চলে যাই। পরের অঙ্কটা কি বলছে? বৃষ্টি শুরু হওয়ার পর একজন দক্ষিণ থেকে উত্তরে দৌড় দিছে, আর একজন উত্তর থেকে দক্ষিণে দৌড় দিছে, ঠিক আছে? দুইজনের বাড়ি মনে করো দুই দিকে আর কি, বিপরীত দিকে। তাহলে দুইজন দুই পারে রওনা দিয়েছে। তাহলে বলছে চলমান অবস্থায় দুইজনই যখন চলছিল তখন বৃষ্টি থেকে রক্ষা পেতে দুই বন্ধুকে একই কোণে ছাতা ধরতে হবে কিনা। তার মানে বের করতে বলছে θ1 আর θ2 সমান হবে কিনা। তাহলে দুইজন বন্ধুকে সেলিম এবং মুরাদ, বৃষ্টি শুরু হওয়ার পর সেলিম দক্ষিণ থেকে উত্তরে রওনা দিয়েছে 7 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে প্রথমে সেলিম কত কোণে ছাতা ধরতে হবে সেটা আমরা বের করে ফেলি। সেলিম কত কোণে ছাতা ধরতে হবে সেটা বের করে ফেলি। দেখো বাতাস বয়ে যাচ্ছিল দক্ষিণ থেকে উত্তরে, সেলিমও রওনা দিয়েছে দক্ষিণ থেকে উত্তরে। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? তাহলে কি দুইটা বেগই কি সেম? তাহলে বাতাসের বেগ কত? 5 মিটার পার সেকেন্ড, এটাও দক্ষিণ থেকে উত্তরে। সেলিমের বেগ কত? 7 মিটার পার সেকেন্ড, এটাও কিন্তু দক্ষিণ থেকে উত্তরে, ওকে? তাহলে আমরা যদি দুইটা মান যদি একসাথে যদি বসাই তাহলে আমরা লিখব প্রথমে সেলিমের ক্ষেত্রে, সেলিমের ক্ষেত্রে তাহলে আমাদের কনসেপ্টটা কেমন হচ্ছে খেয়াল করো। সেলিমের ক্ষেত্রে আমাদের কনসেপ্টটা হচ্ছে এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা দক্ষিণ, এটা হচ্ছে উত্তর, আমরা ধরে নিয়েছি এটা। তাহলে এটা হচ্ছে বৃষ্টি উলম্বভাবে পড়ছিল 3 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ইউ, এবং এদিকে ছিল বাতাস, বাতাস ভি কত ছিল? ভি ছিল আমাদের 5 মিটার পার সেকেন্ড, এবং সেলিমও কোন দিকে রওনা দিয়েছে? দক্ষিণ থেকে উত্তরের দিকে, এই দিকে। তাহলে সেলিম মানে কি? ভি সেলিম, ভিএস লেখা যায়। সেলিমের বেগটা কত? 7 মিটার পার সেকেন্ড। তার মানে তারা দুইজন, মানে বাতাস যেদিকে সেলিমও কি করেছে সেই একই দিকে কি করেছে? দৌড় দিয়েছে, তাই না? একই দিকে দৌড় দিয়েছে। তাহলে সেলিমের ক্ষেত্রে আসলে ব্যাপারটা আমাদের কি আসে তাহলে বলো? সেলিমের বেগটা তাহলে আমরা কত পাবো? সেলিমের বেগটা আমরা কত পাবো? সেলিমের বেগটা
সেলিমের ব্যাগটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমাদের খেয়াল করো, আমাদের বাতাসের ব্যাগ যেদিকে সেলিমও কিন্তু আমাদের ওই একই দিকে রওনা করেছে, তাই না? কারণ সেলিমের ব্যাগটা কত দেখি তো একটু। সেলিম হচ্ছে দক্ষিণ থেকে উত্তরে চলা শুরু করেছে, সেম দিকে চলা শুরু করেছে, দুইজনে একই দিকে চলা শুরু করেছে। আচ্ছা, ভালো কথা। দুইজনে যদি একই দিকে চলা শুরু করে তাহলে তাদের দিক কি একই। দুইজনের দিক যদি একই হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের কি হবে? বাতাসের সাপেক্ষে, তাহলে বাতাস কোন দিকে বয়ে যাচ্ছিল? বাতাসও বয়ে যাচ্ছিল দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হচ্ছিল। তাহলে বাতাস যেদিকে প্রবাহিত হচ্ছে সেলিমও একই দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে তাদের দুইজনের ভেক্টরের যোগফল কী হবে? তাদের দুইজনের যোগফলের সমান, যেহেতু একই দিকে। তাহলে আমরা এইভাবে লিখি, সেলিমের ক্ষেত্রে যেহেতু বাতাসের দিক এবং সেলিমের দিক একই, এবং সেলিমের দিক, আচ্ছা বাতাসটাকে আমরা ভি এয়ার বলি, হ্যাঁ, ভি এয়ার বাতাস, এবং সেলিমের দিক একই। তাহলে একই হলে আমরা কি লিখব? একই হলে আমরা লিখব সুতরাং সেলিমের জন্য, সুতরাং মোট বেগ দুইজনের মোট বেগ কত হবে? ভি বলতে পারি। মোট বেগ হবে দুইটার যোগফলের সমান, মানে দিক যদি একই হয় তাহলে দুইটা ভেক্টর আমরা যোগ করে দিই। তাহলে দুইটা ভেক্টর যোগ করলে আমাদের কত আসে? 5 + 7 = আমাদের আসবে কত? 12 মিটার/সেকেন্ড। ঠিক আছে, দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের আনসারটা কত আসবে? 12 মিটার/সেকেন্ড। ওকে, এইভাবেই ম্যাথটা করে ফেলতে পারবা, যেহেতু যোগের ম্যাথ মানে কি? একই দিক মানে কি? আমাদের হচ্ছে cos থিটার মান কত? মানে থিটার মান কত? 0 ডিগ্রি। cos θ = কত? 1। ঠিক আছে, তাহলে মোট বেগ কত আসবে? 12 মিটার/সেকেন্ড। যেহেতু বাতাসের দিক আর সেলিমের দিক একই দিকে, তার মানে মোট বেগ হচ্ছে 12 মিটার/সেকেন্ড। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের তাহলে থিটা কত আসবে? তাহলে সুতরাং এই ক্ষেত্রে আমাদের থিটা আসবে কত কোণে ধরতে হবে? থিটা = কত আসবে? tan ইনভার্স v/u। তাহলে ভি কত? 12। তাহলে tan ইনভার্স ভি এর মান হচ্ছে 12, ইউর মান কত? 3, 12/3। তাহলে আনসারটা কত আসবে আমাদের? tan ইনভার্স 12/3 করলে আমাদের আসবে শিফট tan 12/3, তার মানে শিফট tan 4, 75.96 ডিগ্রি। তাহলে সেলিমকে আমাদের কত কোণে ছাতা ধরতে হবে? 75.96 ডিগ্রি কোণে সেলিমকে ছাতাটা ধরতে হবে। ঠিক আছে, সেলিমের অঙ্ক গেল। এখন আসো মুরাদের ক্ষেত্রে দেখো। মুরাদের ক্ষেত্রে কি হয়েছে বলো তো? বাতাস প্রবাহিত হচ্ছিল। মুরাদের ক্ষেত্রে আমরা যে আবার যে চিত্রটা আঁকি, খেয়াল করো, এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে উত্তর দিক। তাহলে মুরাদের ক্ষেত্রে কিন্তু আমাদের বাতাস প্রবাহিত হচ্ছিল দক্ষিণ থেকে উত্তরের দিকে, তার মানে এদিকে বাতাস ছিল ভি এয়ার 5 মিটার/সেকেন্ড, আর মুরাদ দৌড় দিচ্ছে কোন দিকে? উল্টা দিকে। এটা হচ্ছে ভি মুরাদ, এটা কত? 7 মিটার/সেকেন্ড। তাহলে দুইজন কি বিপরীত না? বাতাসের বেগ আর মুরাদের বেগ কি দিক কি বিপরীত না? ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কী হবে? এটা বিয়োগ করে ফেলবো আমরা। তাহলে আমরা দেখব এটা কত? এটা হচ্ছে ইউ কত? 3 মিটার/সেকেন্ড। তাহলে মুরাদের ক্ষেত্রে যেহেতু বাতাসের দিক ও মুরাদের দিক বিপরীত, বাতাসের দিক ও মুরাদের দিক বিপরীত, সুতরাং মোট বেগ মানে অনুভূমিক বরাবর মোট বেগ, এটা কত আসবে? ভি আমাদের আসবে ভি মুরাদ মাইনাস ভি এ। ঠিক আছে, কারণ আমাদের পজিটিভ মান লাগবে। তাহলে ভি মুরাদ কত? 7 মাইনাস ভি এ কত? 5, অর্থাৎ মোট বেগটা কাজ করবে আমার 2 মিটার/সেকেন্ড। ঠিক আছে, 2 মিটার/সেকেন্ড কাজ করবে। তাহলে সুতরাং মুরাদের ক্ষেত্রে আমাদের থিটা মুরাদ বলতে পারি, আর সেলিমের ক্ষেত্রে ওটাকে আমরা কি বলতে পারি? যেটা বের হলো সেটাকে আমরা বলতে পারি থিটা সেলিম, থিটা এস। তাহলে সুতরাং মুরাদের ক্ষেত্রে আমাদের থিটা হবে tan ইনভার্স v/u। তাহলে tan ইনভার্স v/u মানে কি? tan ইনভার্স 2/3। তাহলে 2/3 = কত আসবে? আমাদের আসবে tan ইনভার্স 2/3 = আসবে 33.7 ডিগ্রি। তাহলে দুইজনকে কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেলে কোণ মানে ছাতা ধরতে হবে। ঠিক আছে, ডিফারেন্টভাবে ছাতা ধরতে হবে। তাহলে আমরা লিখব, যেহেতু থিটা এস ইজ নট ইকুয়াল টু থিটা এম, সমান হয়নি, তাহলে আমাকে প্রশ্নে কি বলছে? একই কোণে ছাতা ধরতে হবে কিনা। তার মানে আমরা বলবো চলমান অবস্থায় বৃষ্টি থেকে রক্ষা পেতে দুই বন্ধুকে ভিন্ন কোণে ছাতা ধরতে হবে। ঠিক আছে, আনসারটা কি আসবে? ভিন্ন কোণে ছাতা ধরতে হবে, ভিন্ন কোণে ছাতা ধরতে হবে। ঠিক আছে, তো এইটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বাতাস যদি অ্যাড হয় তাহলে আমরা দেখব বাতাসের দিক এবং
চালকের দিক মানে যে ব্যক্তি, বাতাস এবং ব্যক্তির দিক যদি একই দিকে হয় তাহলে আমরা যোগ করব, আর যদি বিপরীত দিকে হয় তাহলে আমরা বিয়োগ করব। তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। মানে অঙ্কটাকে চাইলে অনেক পেঁচানো যায়, ভেক্টর টেক্টর চিহ্ন দিয়ে অনেক পেঁচানো যায়, বাট আমি চাচ্ছি না জিনিসটাকে অনেক বেশি পেঁচাইতে, কারণ কি আমার আনসারটা আসলেই কিন্তু আমাদের অঙ্কে আমরা ফুল মার্কস পেয়ে যাচ্ছি। তো খামাখা ভেক্টর চিহ্ন দিয়ে প্লাস মাইনাসের ভেজালে পড়ার তো কোনো দরকার নাই, তাই না? তো এই জন্য আমি অঙ্কটা একদম সিম্পলি তোমাদেরকে দেখালাম যে আমাদের সেলিমের ক্ষেত্রে বাতাস যেদিকে সেলিমও একই দিকে, তার মানে যোগ করেছি মোট বেগ। আর মুরাদের ক্ষেত্রে বাতাস যেদিকে, মুরাদ হচ্ছে তার বিপরীত দিকে দৌড় দিয়েছিল, মানে হেঁটেছিল, তার কারণে এই কারণে আমরা এটাকে কী করে ফেলছি, মাইনাস করে ফেলছি। ঠিক আছে, এটাকে এই জন্য আমরা মাইনাস করে ফেলছি। তারপর আমরা দেখছি দুই ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল সেম হচ্ছে না, অর্থাৎ দুইজনকে ভিন্ন ভিন্ন কোণে ছাতা ধরতে হবে। সবাই ক্লিয়ার কিনা এই ম্যাথটা ভাইয়াকে একটু কমেন্টে জানাও, কারণ আমাদের আজকের একদম লাস্ট ম্যাথে চলে আসছি আমরা। আরেকটা ম্যাথ করবো আমরা, আর 10 থেকে 15 মিনিট সময় লাগবে ইনশাল্লাহ। 10টার মধ্যে ইনশাল্লাহ আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। ওকে, তো এটা সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এতটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। ওকে, এবং তোমাদের উপস্থিতির কারণে কিন্তু মন খারাপ হয়ে যায়, তখন কিন্তু আর পড়াইতে ভালো লাগে না। কারণ হচ্ছে মানে অনেক এনার্জেটিক হয়ে হচ্ছে পড়তে বসাই, যে নতুন নতুন টপিক পড়াচ্ছি। কারণ আমি জানি ভেক্টর সবাই হচ্ছে মানে বেশিরভাগ স্টুডেন্টই ভেক্টর অত ভালোভাবে পড়ো না, কিন্তু তারপরে যখন দেখি উপস্থিতির এই অবস্থা তখন কিন্তু আসলে খারাপ লাগে। বুঝা গেছে? তো ঠিক আছে, রোজা বলছো ক্লিয়ার, ওকে ফাইন। যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের একদম লাস্ট ম্যাথে চলে যাই। লাস্ট ম্যাথ হচ্ছে ঢাকা বোর্ড 2022। লাস্ট ম্যাথ হচ্ছে ঢাকা বোর্ড 2022। শান্ত বাতাসে মানে শান্ত কোনো লোক না, মানে বাতাসটা শান্ত, স্থির বাতাস আর কি। বোঝা গেছে? তো আমাদের ময়মনসিংহ 22 মাত্র যে অঙ্কটা করলাম সেটা, আর ঢাকা বোর্ড 22 সেম টাইপের ম্যাথ। ওকে, মানে বাতাস অ্যাড করা আছে। তাহলে শান্ত বাতাসে 6 কিলোমিটার/আওয়ার বেগে বৃষ্টি পড়ছে ইউ। এ সময়ে সাইকেলে চড়ে আবিদ 8 কিলোমিটার/আওয়ার বেগে বাড়ি ফিরছে। হঠাৎ আবিদের চলার বিপরীত দিকে 2 কিলোমিটার/আওয়ার বেগে বাতাস প্রবাহিত হতে লাগলো। তাহলে কী করতে হবে? বিয়োগ করতে হবে, যেহেতু বিপরীত দিকে চলছে বাতাসটা। আবিদ যেদিকে চলছিল তার বিপরীত দিকে বাতাস বয়ে যাচ্ছে। উভয় ক্ষেত্রে বৃষ্টি থেকে বাঁচতে আবিদ ছাতা ব্যবহার করলো। উভয় ক্ষেত্রে মানে কি? একবার হচ্ছে শান্ত বাতাসে, আরেকবার হচ্ছে বাতাস যখন শুরু হয়ে গেছে 2 কিলোমিটার/আওয়ার বেগে। দুই ক্ষেত্রেই সে বাচ্চার জন্য ছাতা ব্যবহার করছে। তাহলে বলো তো কোন ক্ষেত্রে তার ছাতাটা বেশি বাঁকাতে হবে? যখন বাতাস প্রবাহিত হচ্ছিল। শান্ত বাতাসে তার অ্যাঙ্গেলটা কম আসবে, থিটার মান কম আসবে। আর 2 কিলোমিটার/আওয়ার বেগের জন্য তার থিটার মানটা বেশি আসবে, কারণ আমরা কি বলছিলাম, বেগ যত বেশি হবে থিটা তত বেশি হবে। তাহলে প্রথমে তো বেগ ছিল না, কারণ শান্ত বাতাস ছিল। প্রথম ক্ষেত্রে বেগ একটা ছিল, আর দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু বেগ আরেকটা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দুই ক্ষেত্রে বৃষ্টি থেকে বাঁচার জন্য আবিদ ছাতা ব্যবহার করলো। প্রথম প্রশ্ন, স্থির বাতাসে বৃষ্টির লব্ধি বেগ নির্ণয় করো। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের বাতাস প্রবাহিত হওয়ার আগে ও পরে একইভাবে ছাতা ধরলে আবিদ বৃষ্টি থেকে রক্ষা পাবে কিনা, গাণিতিকভাবে যাচাই করো। তাহলে প্রথম প্রশ্নটা আমরা করি, স্থির বাতাসে বৃষ্টির লব্ধি বেগ নির্ণয় করব। স্থির বাতাসের লব্ধি বেগ মানে কি? ডব্লিউ বের করবো এবং থিটা বের করব। তাহলে স্থির বাতাসে ইউ হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার এবং শুধুমাত্র বেগ ছিল, আবিদের সাইকেলের বেগ ছিল 8 কিলোমিটার/আওয়ার। তাহলে সেটার জন্য আমরা আগে বের করে ফেলি। চলো দেখি, ঢাকা বোর্ড 2022। ঢাকা 2022। তাহলে আমরা যদি উদ্দীপক অনুযায়ী দুই চিত্র যদি আঁকি, গয়ের জন্য আমরা যদি উদ্দীপক অনুযায়ী আমরা যদি চিত্র আঁকি, তাহলে দেখো কি হয় জিনিসটা। গয়ের জন্য আমরা যদি উদ্দীপক অনুযায়ী দুই চিত্র আঁকি তাহলে এরকম আসবে। স্থির বাতাস, মনে করো আবিদ এই দিক বরাবর মানে সাইকেল চালাচ্ছিল 8 কিলোমিটার/আওয়ার বেগে, এটা হচ্ছে আবিদের বেগ ভি, এবং বৃষ্টি পড়ছিল উলম্বভাবে কত? 6 কিলোমিটার/আওয়ার বেগে, 6 কিলোমিটার/আওয়ার। তো এই দিক দিয়ে আমাদের হচ্ছে বৃষ্টি, তাহলে লব্ধি বেগ কোন দিক বরাবর হবে? ধরে নাও এই দিক বরাবর। তাহলে এটাকে আমরা কি করব? পেছনের দিকে বাড়িয়ে দিব। ঠিক আছে, এটাকে আমরা পেছনের দিকে বাড়িয়ে দিব, ডব্লিউ। তাহলে এটা হচ্ছে আমাদের ইউ, আর এটা কি হয়ে যাবে? মাইনাস ভি ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে ইউ ভেক্টর, এটা হচ্ছে ভি ভেক্টর, এটা হচ্ছে ইউ ভেক্টর, এটা হচ্ছে ডব্লিউ ভেক্টর। এটা যদি থিটা হয়, এটাও হচ্ছে আমাদের থিটা। ওকে, দুইটাই হচ্ছে আমাদের থিটা। তাহলে দুইটাই যদি থিটা হয়, আমাদেরকে বের করতে হবে কি? আমাদেরকে বের করতে হবে যে স্থির বাতাসে লব্ধি বেগ কত, স্থির বাতাসে লব্ধি বেগ কত। তাহলে আমরা লিখব, আমরা জানি সব তো দেওয়াই আছে, তাহলে আমরা জানি স্থির বাতাসের লব্ধি বেগ ডব্লিউ ইকুয়াল টু কি? √/u² প্লাস v²। তাহলে ইউর মান কত? ইউর মান হচ্ছে 6², ভি এর মান কত? 8²। তাহলে হিসাব করলে এটার মান কত আসবে? 10। তাহলে স্থির বাতাসে লব্ধি বেগ কত ছিল? 10 কিলোমিটার/আওয়ার। আর দিকটা কত ছিল? এবং দিক মানে কি? থিটা। থিটা ইকুয়াল টু কত? tan ইনভার্স v/u, v/u।
তাহলে ভি এর মান কত সমান টেন ইনভার্স ভি এর মান হচ্ছে আমাদের 8, ইউর মান হচ্ছে 6। তাহলে 8/6 যদি করি তাহলে আমাদের আনসার কত আসে? আমাদের আনসার আসবে টেন ইনভার্স 8/6, আনসার আসবে 53.13 ডিগ্রি, 53.13 ডিগ্রি। তাহলে আমরা আনসার লিখে দিব যে শান্ত বাতাসে বা স্থির বাতাসে লব্ধির বেগ ছিল আমাদের 53 মানে উলম্বের সাথে 53.13 ডিগ্রি কোণে 10 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ। ঘ কি বলছে? বাতাস প্রবাহিত হওয়ার আগে ও পরে একইভাবে ছাতা ধরলে আবির বৃষ্টি থেকে রক্ষা পাবে কিনা? উত্তর হচ্ছে না। তাহলে চলো দেখি। তাহলে আমরা প্রথমে লিখব বাতাস প্রবাহিত হওয়ার আগে, বাতাস প্রবাহিত হওয়ার আগে, বাতাস প্রবাহিত হওয়ার আগে। তাহলে বাতাস প্রবাহিত হওয়ার আগে আমাদের কি হচ্ছিল বলো? বাতাস প্রবাহিত হওয়ার আগে আমাদের, আমরা যদি দেখি বাতাস প্রবাহিত হওয়ার আগে ছাতার অ্যাঙ্গেল কত ছিল? ছাতার অ্যাঙ্গেল তো বের করেই ফেলছি না, 53.13 ডিগ্রি, তাই না? তাহলে বাতাস প্রবাহিত হওয়ার আগে আমরা উদ্দীপক থেকে পাই, এটা লিখে ফেলি। উদ্দীপক থেকে, উদ্দীপক না, গ থেকে পাই, গ থেকে পাই। বাতাস প্রবাহিত হওয়ার আগে তো আমরা বের করেই ফেলছি অ্যাঙ্গেলটা, আমরা গ থেকে পাই, আমরা গ থেকে পাই থিটা। তাহলে এটাকে θ1 বলি, θ1 = 53.13 ডিগ্রি। এখন আমরা বের করব বাতাস প্রবাহিত হওয়ার পরে আমাদের থিটা কত। বাতাস প্রবাহিত হওয়ার পরে, তাহলে বাতাস প্রবাহিত হওয়ার পরে আমাদের থিটা কত? বাতাস প্রবাহিত হওয়ার পরে, বাতাস প্রবাহিত হওয়ার পরে আমাদের কি আসবে বলো? দেখো বাতাস কীভাবে প্রবাহিত হচ্ছিল, বৃষ্টি কোন বেগে পড়ছিল? এই দিক থেকে পড়ছিল 6 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, বৃষ্টি পড়ছিল, বৃষ্টি হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আর এটা কত? এটা হচ্ছে 8 কিলোমিটার। আচ্ছা, 1 মিনিট, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে ইউ ভেক্টর, এটা হচ্ছে ভি ভেক্টর, এটা হচ্ছে আবিদের বেগ, এটা হচ্ছে ভি, আবিদের বেগ ভি ভেক্টর, এদিকে কাজ করেছে ভি ভেক্টর, এটা হচ্ছে আমাদের ইউ ভেক্টর। এখন বাতাস যখন প্রবাহিত হচ্ছিল, এই দেখো এদিক বরাবর কি কাজ করছিল? মাইনাস ভি ভেক্টর, মানে না আমাদের হচ্ছে আবিদের বেগটা কাজ করছিল। এদিক দিয়ে আরেকটা কিন্তু কাজ করছে, বলো তো? আবিদের বেগ যেদিকে, তার বিপরীত দিকে বাতাস প্রবাহিত হচ্ছিল না? তাহলে এই দিক বরাবর কিন্তু আমাদের এদিক বরাবর কিন্তু আমাদের ভিএ ভেক্টরটাও কাজ করছিল, তাই না? ভিএ ভেক্টর মানে এয়ারের বেগ, ভিএ ভেক্টর সমান কত? 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে এইটা একটু মাথায় রাখবা, ভিএ ভেক্টর সমান 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের যদি এটা যদি লব্ধি হয়, তাহলে এটাও হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের লব্ধি, এটা হচ্ছে ডব্লিউ ভেক্টর, এটা হচ্ছে ইউ ভেক্টর। তাহলে দেখো, তাহলে দেখো, তাহলে একটা জিনিস খেয়াল করো, তাহলে আমাদের ভি ভেক্টর সমান, তাহলে খেয়াল করো আমাদের ইউ ভেক্টর হচ্ছে নিচের দিকে, আর বাম দিকে কী কী কাজ করছে? মাইনাস ভি ভেক্টর আর ভিএ ভেক্টর কাজ করছে। ঠিক আছে, তোমরা হয়তো বা দেখছো আমি একটু আসলে অন্যমনস্ক হয়ে গেছি, আসলে একটা কল আসছে তো বারবার, এই কারণে আমি আসলে একটু কলের দিকে তাকানোর কারণে আমার হচ্ছে একটু মনোযোগ নষ্ট হয়ে গেছে, দুঃখিত এটার জন্য, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, যখন বাতাস প্রবাহিত হচ্ছিল, বাতাস 2 কিলোমিটার পার আওয়ার বেগে কোন দিকে প্রবাহিত হচ্ছে? আবির যেদিকে সাইকেল চালাচ্ছিল তার বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। ওকে, তাহলে বাতাস প্রবাহিত হওয়ার পরে তাহলে আমরা বলতে পারি এরকম, বাতাস প্রবাহিত হওয়ার পরে তাহলে আমাদের বৃষ্টির যে বেগ, বৃষ্টির বেগ কি? ইউ ভেক্টর মডুলাস ইকুয়াল টু কত? 6 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ। আর আমাদের যে মোট বেগ, মানে আবির প্লাস বাতাসের বেগ, মোট বেগটা কত বলো তো? মোট বেগটা কিন্তু আমাদের হচ্ছে আবিদের বেগ কত? 8 কিলোমিটার পার আওয়ার, আর এই বেগটা কত? 2 কিলোমিটার পার আওয়ার। কেন যোগ দিলাম? কারণ দুইটা একই দিকে। এই যে দেখো আবিদের যে ঋণাত্মক ভেক্টর মাইনাস ভি আর ভি কি সেম দিকে, তাহলে দুইটা যদি একই দিকে হয় তাহলে আমাদের মোট হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই ক্ষেত্রে আমাদের থিটার মান কত আসবে? থিটার মান আসবে tan ইনভার্স ভি বাই ইউ, tan ইনভার্স ভি বাই ইউ। তাহলে ভি এর মান কত? 10, তাহলে tan ইনভার্স ভি এর মান কত? 10, ইউর মান কত? 6। তাহলে আমরা যদি হিসাব করি তাহলে আমাদের আনসারটা কত আসবে? শিফট 10/6, তাহলে 59.04 ডিগ্রি, 59.04 ডিগ্রি। তাহলে খেয়াল করো, এটাকে যদি আমরা বলি θ2, তাহলে বলো তো θ1 আর θ2 কি সেম? θ1 কত ছিল? 53.13 ডিগ্রি, θ2 কত আসছে? 59.04 ডিগ্রি। তাহলে আমরা বলবো যেহেতু θ1 আর θ2 সেম হয়নি,
তার মানে সুতরাং বাতাস প্রবাহিত হওয়ার আগে ও পরে ভিন্নভাবে ছাতা ধরলে আবিদ বৃষ্টি থেকে রক্ষা পাবে। একইভাবে ছাতা ধরা যাবে না, তার মানে কী হবে, ভিন্নভাবে ছাতা ধরতে হবে, ভিন্নভাবে ছাতা ধরতে হবে, ঠিক আছে, ভিন্নভাবে ছাতা ধরতে হবে, তাহলে আবিদ হচ্ছে বৃষ্টি থেকে রক্ষা পাবে। তো এই ম্যাথটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে একটু কমেন্টে একটু জানাও। এই ম্যাথটা করতে গিয়ে একটু অন্যমনস্ক ছিলাম, কারণ হচ্ছে একটু কল চলে আসছিলো, ওটা তোমরা ক্লাস শেষ করার পরে ধরবো আর কি। যাই হোক, তো এটার জন্য আসলে হয়তো বা ভালো করে মনোযোগ দিতে পারি নাই। তারপরে হচ্ছে তোমাদেরকে আমি আরেকবার একটু বুঝাই দিই, পুরো অঙ্কটা আমি আরেকবার একটু বুঝাই দিই। হ্যাঁ, দেখো, প্রথম অঙ্ক ছিল স্থির বাতাসে বৃষ্টির লব্ধিবেগ নির্ণয় করো। স্থির বাতাসে বৃষ্টির লব্ধিবেগ নির্ণয় করো। তাহলে স্থির বাতাসে বৃষ্টির লব্ধিবেগ কত, লব্ধিবেগ বের করলাম ডাব্লিউ এবং মান বের করলাম এবং দিক বের করলাম, ঠিক আছে। আর দ্বিতীয় ক্ষেত্রে বলছে বাতাস প্রবাহিত হওয়ার আগে এবং পরে দুই ক্ষেত্রে আমাদেরকে একইভাবে ছাতা ধরতে হবে কিনা, আবিদকে একইভাবে ছাতা ধরতে হবে কিনা, মানে একই কোণে। তাহলে গ থেকে পেয়ে গেছি স্থির বাতাসের জন্য কত কোণে ছাতা ধরতে হবে, 53.13 ডিগ্রি। তাহলে বাতাসে প্রবাহিত হওয়ার পর কত কোণে ছাতা ধরতে হবে, ভাইয়া আবিদ যেদিকে যাত্রা করেছে তার উল্টো দিকে বাতাস প্রবাহিত হচ্ছিল, তাহলে আবিদের বিপরীত কোণ কত, -v, এবং ভিএ কত, 2 কিলোমিটার পার আওয়ার বাতাসের বেগ, তাহলে দুইটা যোগ করলে কত পাবা, 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে সেখান থেকে হিসেব করলে θ2 আসবে কত, 59.04 ডিগ্রি। তার মানে θ1 আর θ2 কিন্তু সমান নয়, অর্থাৎ স্থির বাতাসে মানে বাতাস প্রবাহিত হওয়ার আগে এবং বাতাস প্রবাহিত হওয়ার পরে এই দুই ক্ষেত্রে কিন্তু আবিদকে ভিন্ন ভিন্ন কোণে ছাতা ধরতে হবে। এটা হচ্ছে আমাদের আনসার। তো আজকে আমাদের এই 4টা সিকিউ ছিল। এই 4টা সিকিউ আসলে আমাদের ছাতা বৃষ্টির অঙ্ক থেকে খুব বেশি সিকিউ আসে নাই বোর্ডে। 2015 থেকে একদম 2023 পর্যন্ত যদি চিন্তা করি আমাদের 6 থেকে 7টা সিকিউ আসছে। তো এর মধ্যে 4টা সিকিউ তো আমি আজকে ক্লাসে করেই দিলাম, আর আশা করছি বাকি যে 2-3টা সিকিউ আছে সেগুলো হচ্ছে আমি তোমাদেরকে যখন রেকর্ডিং ক্লাস যখন দিব তখন দিয়ে দিব। হ্যাঁ, রেকর্ড ক্লাসটা কবে হবে একদম খুব তাড়াহুড়া করা যাবে না, একটু অপেক্ষা করতে হবে, কারণ ভাইয়া হচ্ছে আমার সময় সুযোগ বুঝে হচ্ছে ক্লাস রেকর্ড করতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা যতটুকু পর্যন্ত পড়িয়েছি সেগুলো নিজেরা বাসায় পড়বা, তোমাদের সবার কাছে টেস্ট পেপার বা গাইড আছে, সেখান থেকে হচ্ছে তোমরা নিজেরা ম্যাথ প্র্যাকটিস করবা। তো এইভাবে প্র্যাকটিস করতে থাকো, এবং আমি তো সব কনসেপ্ট তোমাদেরকে বুঝিয়েই দিয়েছি, কনসেপ্টগুলো বুঝে বুঝে তোমরা হচ্ছে ম্যাথগুলো প্র্যাকটিস করতে থাকো। তো আজকে আমরা এখানেই শেষ করব। আমাদের আগামীকালকের ক্লাস ইনশাল্লাহ রাত 9টায় শুরু হবে। তো সেই ক্লাসে আমরা কি করব, সেই ক্লাসে আমরা পরিবেশ রসায়ন শুরু করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।